হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লুমিনাস লার্ন ফ্রম হোম সেশন 16 এ। তো আমরা একটা বিষয় যেটা জানাতে চাচ্ছি আপনাদেরকে যে সেটা হচ্ছে এতদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা আর সেই প্রস্তুতির জায়গাটা পার হয়ে আসছি। পার হয়ে বর্তমানে আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের কনটেন্ট গুলোকে ধরে ধরে আমরা সামনের দিকে আগাতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা যে অল্প সময়টা আমাদের সামনে আছে সেই সময়টাকে ধরে আমরা কিভাবে সামনে যেতে পারি। তা আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের আরেকজন গেস্ট আছেন, সে হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেননি, বাট খুব সম্প্রতি সে আমাদের সাথে যুক্ত হবে আমরা এই প্রত্যাশা করছি। তো আমি যে বিষয়গুলো একটু বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা লুমিনাস থেকে আমাদের যে লাইভ প্রোগ্রামটা অনলাইন, মানে আই মিন লুমিনাস লার্ন ফ্রম হোম, এটা কিন্তু কন্টিনিউ করবো আমরা শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত বলতে যতদিন পর্যন্ত আপনারা এইচএসসি পরীক্ষা না দিচ্ছেন ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট এই প্ল্যাটফর্মটা নিয়ে আমরা আপনাদের সাথে আছি। তো আমরা এই প্ল্যাটফর্মটা নিয়ে কি করতে পারি, যেহেতু এতদিন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষণ করছিলাম, তো ততদিনে আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে কিভাবে প্রিপারেশনটা আমাদের নেওয়া উচিত, পড়াশোনাগুলো কেমন হওয়া উচিত। এই বিষয়গুলো হচ্ছে আমরা এতদিন ধারণা নিলাম। তো ধারণা নেওয়া থেকে আমরা এখন চেষ্টা করব ছোট ছোট বিষয়গুলো পড়াশোনা করার জন্য। তা অনেকেই কমেন্টে সালাম দিচ্ছে যে স্বপ্ন, তারপর হচ্ছে সবাইকে আমি ওয়ালাইকুম আসসালাম দিচ্ছি। যাই হোক, আমরা একটু গাদ্দাফির জন্য ওয়েট করছি, তোমরা অবশ্যই গাদ্দাফিকে দেখতে চাও। আচ্ছা, অনেক সালাম। এত সালামে আমি সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম দিচ্ছি। তো তোমরা যেটা করবা তোমার বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করবা স্লাইড। তোমরা যদি স্লাইড পেতে চাও তো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে করতে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও কমেন্ট বক্সে। আমরা দেখতে চাই কি কতটা মেনশন করতে পারো। আচ্ছা, যাই হোক। তো আমি মনে হয় আর দেরি করব না, দেরি না করে আমরা আজকে আমাদের পড়াশোনায় প্রবেশ করব। তো আমি আরেকটু ওয়েট করবো। তো তোমরা বরাবরের মতো যেটা জানাতে হবে কি কোথা থেকে জয়েন করছো, কলেজগুলোর নাম তোমরা লিখে ফেলো। আমি পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের জানাতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে আমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি আমাদের হচ্ছে অনলাইন লুমিনাস লার্ন ফ্রম হোমের যে প্রোগ্রামটা, এখানে তোমরা প্রতিনিয়ত যুক্ত থাকার চেষ্টা করবা। কেননা আমরা যেহেতু এখন থেকে নিয়মিত কন্টেন্ট নিয়ে আসবো এখানে পড়াশোনা করার জন্য। হ্যাঁ, গাদ্দাফি ভাই রক্স, কে যেন লিখলা তুমি নাম? আচ্ছা, তোমার নাম জানি না, কমেন্ট হারিয়ে ফেলেছি। যাই হোক, গাদ্দাফি ভাই অলওয়েজ রক্স। তো যারা গতবার স্টুডেন্ট ছিল তারা এই ব্যাপারগুলোতে খুব ইউজ টু। গাদ্দাফি ভাই কিছুক্ষণের মধ্যে জয়েন করবে, তোমরা একটু ওয়েট করো। তো যে বিষয়টা জানাচ্ছিলাম, এখন থেকে তুমি এতদিন ধরো আমরা যে বিষয়গুলো করতেছিলাম ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম, বর্তমানে কিন্তু আমাদের কথাবার্তা হবে পড়াশোনাগুলো নিয়ে। তো পড়াশোনাগুলো তোমার এমন ভাবে করা উচিত যাতে ধাপে ধাপে তুমি স্বল্প সময় ব্যয় করো এখানে এডমিশন টেস্টের জন্য। পাশাপাশি এই পড়াশোনাগুলো তুমি এই মুহূর্তে করা উচিত যেগুলো তোমার হচ্ছে এডমিশনের সাথে রিলেটেড। তো আমি যেগুলো দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমাদের সাথে মায়ামি ঘোষ যুক্ত হয়েছেন সিটি কলেজ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে আফসানা মিমি ঢাকা সিটি কলেজ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে গারিনা আক্তার নদী আছে। যাই হোক, একটা সুখবর দিতে চাচ্ছি, আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি গাদ্দাফি স্যারকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। সবাই আমরা গাদ্দাফিকে স্বাগত জানাবো। তো আমি আশরাফুল আলম রাফিনকে দেখেছিলাম ঢাকা সিটি কলেজ থেকে, মাহিন হোসেনকে দেখেছি গভর্নমেন্টস এর হাতেমিনি কলেজ। আমি গাদ্দাফি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড। আমরা কিন্তু বরিশালের ভালো একটা দাপট দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাসগুলোতে। তো বরিশাল ছেলেমেয়েদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা দেখতে পেয়েছিলাম মোহাম্মদ আক্তার। আচ্ছা, যাই হোক। তো আমরা সরাসরি গাদ্দাফি তোমার জন্য আমরা মূলত এতক্ষণ ওয়েট করছিলাম এই সেই বলে। নীলিমা দাস আমার ওই যুক্ত হয়েছে ঢাকা সিটি নেটওয়ার্ক কলেজ থেকে। আচ্ছা, নেটওয়ার্ক অনিক মজুমদার যুক্ত হয়েছে নটরডেম কলেজ থেকে। একজন কমেন্ট করেছে, ভাইয়া আমি লুমিনাস থেকে ডিউতে চান্স পেয়েছি, আপনাদের ক্লাস করতে অনেক ভালো লাগে তাই জয়েন করলাম। যাক, জান্নাতুল ফেরদৌস, তোমাকে আমরা এটা অবশ্য আমাদের পাওয়া যে লুমিনাস থেকে তুমি চান্স পেয়েছো, পাশাপাশি এখনো আমাদের মনে রেখেছো। উই আর গ্লেড। শফিউল শুভ লিখেছে, গাদ্দাফি ভাই আজকেও লেট। তো তুমি এই মুহূর্তে যে ব্যক্তিটা জান্নাতুল ফেরদৌস আমাকে বলছিলা যে ভাইয়া আমি গতবার আপনাদের ক্লাস, তুমি একটু গাদ্দাফির এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো আমাদের সাথে। উই হোপ দ্যাট। যাই হোক, তো গাদ্দাফি তুমি তোমার বিষয়গুলো, শুভ যেটা বলতেছিল গাদ্দাফি ভাই আজকেও লেট,
অ্যাকচুয়ালি মানুষের হ্যাঁ বৈশিষ্ট্য কিছু বজায় রাখতে হয় ওদের। আমার মনে হয় নেটওয়ার্ক কোথাও সমস্যা ছিল, সেটা হ্যাঁ কোনো হ্যাঁ বিষয় না। আচ্ছা চলো আমরা তাহলে স্ক্রিন শেয়ারে যদি যাই, গাদ্দাফি, এতদিন তো আমরা ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে কথা বলতেছিলাম, আজ থেকে তো আমরা পড়াশোনা শুরু করলাম। আজকে বাংলা দিয়ে শুরু হলো, নেক্সট শুক্রবারে আমাদের ইংলিশ হবে। তোমরা নিচে দিয়ে হয়তো ব্যানার দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা, যে আগামী শুক্রবারে তোমাদের সাথে ইংলিশের পূর্বের কোনো বিষয় নিয়ে নয়, নতুন কোনো পড়াশোনা নিয়ে হাজির হব আমরা, আমাদের ঠিক রাত 9টায়। তোমরা সেখানে উপস্থিত থাকবা আমরা আশা করি। তো আমি গাদ্দাফি, আজকে আমরা কি নিয়ে পড়বে, কেন ইম্পর্টেন্ট, এই বিষয়টা যদি তুমি একটু ছেলে মেয়েদেরকে আলোচনা করতাম, গাদ্দাফি। আচ্ছা, থ্যাংক ইউ শ্রাবণ ভাই। প্রথমে আসলে একটু সরি বলতেছি যে নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছিল। এটা আজকে সন্ধ্যার পর থেকে আমি শ্রাবণ ভাই দুইজনেরই প্রবলেম করতেছে, যাই হোক অবশেষে আসলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা যে টপিকটা পড়বো উপসর্গ, এটা তোমরা সবসময় মনে রেখেছো যে ইন্টারমিডিয়েটের জন্য মনে হয় একটা ইম্পর্টেন্ট টপিক, আর একটা কোশ্চেনে তোমরা পড়ো উপসর্গের অর্থবাচকতা নিয়ে অর্থদ্যোতকতা আছে। মনে করো এটা দিয়ে আসলে তোমার জীবনটা পার হয়ে গেছে, আসলে ব্যাপারটা আদৌ এমন না। উপসর্গ থেকে যে আসলে বিশ্লেষণ ধর্মী খুঁটিনাটি আলোচনা আছে এবং আমরা অত্যন্ত গুরুত্ব বহন করেছি, এই টপিকটার অত্যন্ত গুরুত্ব অনুধাবন করেছি, সেই জন্য তোমাদের কাছে আসলে উপসর্গ টপিকটা নিয়ে আসা। তো এইখান থেকে আসলে বিভিন্ন প্যাটার্নে আমরা কোশ্চেন দেখেছি, এক এক বছর এক এক রকম কোশ্চেন। মানে অনেক সময় কল্পনা করি নাই যে এমন টাইপের কোশ্চেন হবে। তুমি উপসর্গের সংজ্ঞা পড়েছো, প্রকারভেদ পড়েছো, তারপরে অর্থবাচকতা নিয়ে সব কোশ্চেন পড়ে গেছো, বাট কোশ্চেন আছে উপসর্গ জিনিসটা কোন ব্যাকরণের কোথায় আলোচিত হয়, এরকম টাইপের কোশ্চেন। তারপরে উপসর্গের অভ্যন্তরীণ বিষয় থেকে আলোচনা হয় যে এটা কোন ধরনের শব্দ বা এটা কি সাধিত শব্দ, এই ধরনের জিনিসগুলো আলোচনা হয়ে থাকে। তো আমরা আজকে আসলেই সে ইন্টারের যে কোশ্চেনটা আছে উপসর্গের অর্থবাচকতা নিয়ে অর্থদ্যোতকতা আছে, আসলে এই কোশ্চেনটার থেকে বের হয়ে এসে যে এটার অত্যন্ত গুরুত্ব বহন করে কেন ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা সেই জিনিসগুলোই দেখবো। একটা শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে বের করতে হয়, একটা বাক্যে কয়টা উপসর্গ আছে বের করতে হয়, একটা উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা বের করতে হয়, কোনটা কোন উপসর্গ সেটা বের করতে হয়, উপসর্গের সংজ্ঞা কাজ সবগুলো থেকে কোশ্চেন লক্ষ্য করেছে। তো যাই হোক, আসলে কথা আমরা যদি না বাড়িয়ে কাজে চলে যাই, আমাদের টপিকে চলে যাই, তাহলে মনে হয় ভালো হয়। শ্রাবণ ভাই, হ্যাঁ আমরা মনে হয় শুরু করতে আচ্ছা গাদ্দাফি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপসর্গের একটি সংজ্ঞা। তো গাদ্দাফি যেটা বিস্তারিত বলতে চাচ্ছিল এতক্ষণ যাবত, উপসর্গটা আসলে কেন ইম্পর্টেন্ট, তো সেখানে গাদ্দাফি বোঝানোর চেষ্টা করেছে মূলত উপসর্গ এমন একটি টপিক যেটা তোমরা ইংলিশে বলো প্রিফিক্স বলো তাকে, হ্যাঁ। তো এই উপসর্গ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এত গুরুত্ব বহন করে সেখানে। তো এই কারণে আমরা প্রথম আলোচনাটি উপসর্গ নিয়ে আসার চেষ্টা করছি, হ্যাঁ। আমরা যেমন আমরা পড়াশোনাগুলো পড়ার শেষের দিকে যখন এক্সারসাইজ করবো, তুমি দেখতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দাপটের সাথে প্রতি বছর উপসর্গের প্রশ্নগুলো আসতেছে, হ্যাঁ। যেমন তোমরা কিছুদিন আগে আমরা যখন ডিউনিটির প্রশ্ন সলিউশন করতেছিলাম, তোমরা সেখানে কিন্তু একটি ফার্সি উপসর্গের প্রশ্ন দেখেছিলাম। তো আসলে উপসর্গটা কি, তোমরা প্রতিটা স্লাইড খেয়াল করবা, প্রতিটা স্লাইডের উপরে তোমার কমেন্ট তোমার কুইজ থাকবে। তো আমরা সংজ্ঞাটা যদি দেখতে চাই, যে বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো শব্দের আগে বসে। উপসর্গের ফার্স্ট কন্ডিশন, উপসর্গের জন্য কোথায় বসবে, শব্দের আগে বসবে। শব্দের পরেও বসতে পারে, সেটা কি উপসর্গ, উত্তর হচ্ছে না, সেটার নাম হচ্ছে প্রত্যয়। তো শব্দের আগে বসে সে কি করবে, সে স্বাধীন পদ হিসাবে ব্যবহার হবে না। স্বাধীনভাবে ব্যবহার হওয়ার তার কোনো সুযোগ নেই। একটা শব্দের আগে বসবে, বসে সে কি করবে, তার চরিত্রগুলো খেয়াল করো। এই সকল শব্দাংশের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। মানে যে শব্দগুলো এসে তুমি যে অব্যয় শব্দগুলো এসে, অব্যয়সূচক শব্দাংশগুলো এসে শব্দের পূর্বে বসবে, তাদের নিজেদের কোনো অর্থ নেই। তাহলে তার পরিচয়টা কি, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে কাউকে না কাউকে এসে চেঞ্জ করার ট্রাই করবে। কি ধরনের চেঞ্জ করতে পারে, সে অর্থের সংকোচন ঘটাতে পারে, অর্থের সম্প্রসারণ ঘটাতে পারে, অর্থের পরিবর্তন ঘটাতে পারে। তো এই যে সকল বিষয়গুলো আমরা দেখলাম, সেগুলোকে আমরা বলছি উপসর্গ। তাহলে আমি ডেফিনিশনটা আমার সাথে একটু খেয়াল করো সবাই। উপসর্গ জন্য কেমন শব্দাংশ, তোমরা কমেন্টে লিখতে লিখতে থাকবে এগুলো, হ্যাঁ। উপসর্গের জন্য কেমন শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ। আচ্ছা, উপসর্গের জন্য কোথায় বসে, শব্দের আগে বসে। আর উপসর্গ কি স্বাধীনভাবে ব্যবহার হতে পারে নাকি পারে না, সঠিক উত্তর হচ্ছে পারবে না। তা আর উপসর্গের কি অর্থবাচকতা আছে নাকি নাই, উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু একটা যেন কি আছে, অর্থের দ্রুততা। উপসর্গের একটা মজার বিষয়, আমরা গাদ্দাফি, তুমি ছেলেমেয়েদের সাথে এই বিষয়টা দেখেছো কিনা, যে উপসর্গ থেকে ছেলেমেয়েরা আর কিছু পারুক আর না পারুক, একটা প্রশ্নের সাথে কিন্তু সবার পরিচয় আছে, যে হ্যাঁ ভাই। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। তো
তো আমি আবারও তোমাদের বলছি, তুমি স্লাইডটার মধ্যে একটু নজর দাও। এখান থেকে আমি তোমাদেরকে এখন একটি কুইজ দেব, দেখতে তো সেই কুইজে কে কেমন আনসার দিতে পারে। আমরা তাহলে পরের পেজে কুইজে চলে যাচ্ছি। একটা কুইজ এসেছে তোমাদের জন্য, কুইজের উত্তর দিতে থাকো সবাই। গাদ্দাফি, কুইজটি তুমি এক্সপ্লেন করতে থাকো, আমি কিছু কমেন্ট দেখি ছেলেমেয়েরা কি কমেন্ট করছে। ওকে, থ্যাংক ইউ ভাই। সবাই খেয়াল করো যে কুইজটা হচ্ছে যে এরকম যে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে মেজর ভুল হয় আর কি, সেটা হচ্ছে যে আমরা সঠিকের পরের অংশটা দেখি না। এটা কিন্তু খেয়াল করতে হবে। কোশ্চেনটা বুঝতে হবে আগে, কোশ্চেন বুঝলে অ্যান্সার দেওয়া ইজি হবে, না হলে হবে না। সো এখানে লেখা আছে যে কোন বক্তব্যটি সঠিক নয়। তার মানে আমরা দেখবো যে এখানে সবগুলা অপশনের বক্তব্য সঠিক আছে, একটা অপশন আছে যেটাতে ভুল আছে। সেটা কি? এ নাম্বার অপশন, উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। আমরা একটু খেয়াল করে দেখি তো ভাই, একটু আগে যে সংখ্যাটা বলছে এখানে আমরা এরকম করে তথ্য পাইছি কিনা। হ্যাঁ পাইছি, উপসর্গ অব্যয়সূচক শব্দাংশ, এগুলা অব্যয় জাতীয় শব্দাংশ আর কি। বি নাম্বার অপশন, অন্য শব্দের আগে বসে। আসলে কি তাই না? উপসর্গগুলো কোথায় বসে? অন্য শব্দের আগেই বসে। আচ্ছা, সি নাম্বার অপশনটা আছে স্বাধীন পদ হিসেবে এগুলো বাক্যে ব্যবহৃত হয়। আসলে এটা কি ঠিক? মানে স্বাধীন পদ হিসেবে এগুলো ব্যবহৃত হয় না। আমরা জানি যে উপসর্গ স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না। আর ডি নাম্বার আছে উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, হ্যাঁ নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে। তার মানে এ, বি এবং ডি তিনটাই হচ্ছে সঠিক, একটাই আছে ভুল। যেটা সঠিক নয় সেটা হচ্ছে অপশন সি। তাহলে আমরা মনে হয় স্লাইডে চলে যাই ভাই। সবাই মোটামুটি মনে হয় সি অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা, সবাই মোটামুটি সি দিচ্ছ তো। আমরা তাহলে যদি উত্তর দেখতে চাই, উত্তরে দেখা গেছে আসলে সি সঠিক উত্তর। তো আমরা এতদিন যেটা করতেছিলাম গাদ্দাফি, যে ছেলেমেয়েরা আমরা সাবেক প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম, ওখানে অনেকে অ্যান্সার দিতে পারতো, বাট এখনকার প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন আসবে আমাদের সামনে। হ্যাঁ, আই মিন এই প্রশ্নটা কিন্তু আগে কোথাও আসেনি এমন না, জাস্ট আমরা যে সংজ্ঞাটা পড়েছি মাত্র, সেই সংজ্ঞার উপরে আমরা একটা কুইজ আনার চেষ্টা করেছি, এবং ছেলেমেয়েদের দুর্দান্ত পারফরমেন্স দেখেছি এখানে। সি সি অনেকে একটু এদিক সেদিক গিয়েছে, স্রোতের বাহিরে গিয়েছে, বাট ম্যাক্সিমাম কিন্তু আমরা সি আনসার দেখেছি এখানে। হ্যাঁ, তো দেখো আমরা যদি এর সামনের দিকে যাই, সামনের দিকে আমরা একটা যে বিষয়টা ছেলে মেয়েদের সবার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা একটা প্রশ্নের সাথে পরিচিত, যে উপসর্গের আসলে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে। এই বিষয়টা কিন্তু অনেক সময় তাদের ব্রড আকারে লিখতে হয়। তো লিখতে হয়, সেই জন্য আমরা এখন যে বিষয়টা চেষ্টা করেছি যে উদাহরণের মাধ্যমে কিভাবে আসলে বিষয়টা বোঝা যায়। তো তোমরা একটু খেয়াল করো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি শব্দ। প্রথম শব্দটা খেয়াল করো, সবাই বোঝার চেষ্টা করবে। প্রথম শব্দটা ছিল কি? হচ্ছে কাজ। কাজ হচ্ছে আমার মূল শব্দ। কাজের সাথে যুক্ত হয়েছে কে? অ। আমরা দেখো বৈশিষ্ট্যগুলো মিলতেছে কিনা। উপসর্গ সামনে এসে মিলবে, সবাই খেয়াল করবা, এটার উপরে কিন্তু কুইজ আসবে। হ্যাঁ, কাজ হচ্ছে মূল শব্দ, উপসর্গের বৈশিষ্ট্য সামনে এসে যুক্ত হওয়া, সামনে এসে যুক্ত হয়েছে একটি অ, কাজ হয়ে গেছে অকাজ। তুমি যদি এখন কথা বলো যে আমি একটি কাজ করছি, ভালো কথা। তুমি যদি বলো সে একটি অকাজ করেছে, দুইটার অর্থ কি এক? সঠিক উত্তর হচ্ছে না। তার মানে কাজ কথাটি, অকাজ মানে পুরো অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থটি চেঞ্জ করে দিল কে এসে? অ এসে। সুতরাং অ হচ্ছে এখানে উপসর্গ, এবং অ একে প্রভাবিত করেছে। আমরা নিচে কি লিখেছি দেখো, কাজ একটি শব্দ, এর আগে অ অব্যয়টি যুক্ত হলে হয় অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকুচন ঘটেছে। এবার ধরো তুমি তোমার এক বন্ধুর সাথে গল্প করতেছো। হ্যাঁ, খেয়াল করিও তোমরা বিষয়টা। তোমার বন্ধুর সাথে গল্প করতেছো, তুমি তাকে ডাকতেছো, এই শুনে যা শুনে যা। আসছে, আসার পর তুমি বলতেছো তোর সাথে আমার একটি কথা আছে, বল কথাটি বল। বন্ধু বলতেছে কথাটি বল, তুমি বলতেছো না বলবো না এখন। তো সে রেগে টেগে তোমাকে অবশ্যই একটু মাইটের দিবে, মাইটের কিছুক্ষণ খাবা, খাওয়ার পরে বলবে কথাটি বল। বলে হ্যাঁ বলতেছি, কথাটি হলো অ। তো তুমি যে একটি অব্যয় বললা তাকে, হ্যাঁ, কথাটি হলো অ। আরো কিছুক্ষণ মাইর খাইছে যে এই কথার জন্য তুই আমাকে এতক্ষণ ডেকে আনছিস। মোট কথা, সে কোন একটা অর্থবোধক শব্দ শুনতে চাচ্ছে, তুমি তাকে বলতেছো অ, এই অয়ের কোনো অর্থ নাই। কিন্তু অটা যখন বাক্যে ব্যবহার করতেছে তুমি, তখন কিন্তু অ আরেকজনের অর্থ চেঞ্জ করতে পারতেছে। তাহলে দেখা যাচ্ছে আসলে উপসর্গের নিজের কোনো অর্থ থাকে না, বাট কাউকে না কাউকে রাঙাতে সে সাহায্য করে। এটা হচ্ছে উপসর্গের মূল বৈশিষ্ট্যটা। নিচের উদাহরণটা দেখো, পূর্ণ থেকে পরিপূর্ণ। পূর্ণ কথাটি হচ্ছে ভরা। পূর্ণ কথাটি মানে যেন কি? ভরা। তো পূর্ণ কথাটি যদি ভরা হয়, তাহলে শব্দের আগে যুক্ত হয়েছে কে? পরি। পরি যদি যুক্ত হয়, তাহলে কি করলো কথাটি? পরিপূর্ণ।
সম্পূর্ণ শব্দটির মধ্যে একটা চেঞ্জ আনতেছে, সম্প্রসারণ করতেছে। তো এই বিষয়টা তোমরা যদি খাতার মধ্যে লিখতে চাও, এমন ভাবে লিখতে হবে যে তোমরা যেমন ধরো একটা ব্রড প্রশ্ন আসছে পরীক্ষায়, অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে, তো তোমরা প্রাথমিক কথাবার্তা বলার পরে বললা যে আসলে উদাহরণগুলো দিলা, দেওয়ার পর দেখালা যে উপসর্গের নিজের কোনো আসলে অর্থ নেই, বাট সে কাউকে না কাউকে রাঙাতে সাহায্য করতে পারে। তো গাদ্দাফি, তোমাকে যদি আমি পরের স্লাইডে নিয়ে যাই, তুমি উপসর্গ সম্পর্কে কিছু তথ্য ছেলে মেয়েদেরকে বলবা। আই হোপ আমি এদিকে কিছু কমেন্ট দেখি ছেলেমেয়েরা কি করছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। তো যাই হোক, আমরা এতক্ষণ উপসর্গের অর্থবাচকতা নিয়ে ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা শুনলাম। এবার দেখো উপসর্গ শব্দটা সংক্রান্ত, মানে এই শব্দটার ভিতরে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য লুকায় আছে, আমরা সেই তথ্যগুলো একটু দেখি। নাম্বার ওয়ান হচ্ছে যে উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে আমরা ব্যাকরণে যতগুলো টপিক দেখতে পাচ্ছি, যতগুলো টপিক আমরা পড়ি, সেগুলো চারটা মূল তত্ত্বের আলোচ্য বিষয় হয়, অথবা আরো দুইটা আছে বা তিনটা আছে যারা তেমন গুরুত্বপূর্ণ বহন করে না। সো আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা দেখছিলাম: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তো এই যে টপিক গুলো আমরা পড়তেছি, ধ্বনি সংক্রান্ত, বর্ণ সংক্রান্ত টপিক গুলো ধ্বনি তত্ত্বের অন্তর্ভুক্ত হয়। শব্দ সংক্রান্ত বা পদ সংক্রান্ত তত্ত্বগুলো হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হয়। তারপরে বাক্য একটু সংক্রান্ত ইন্টারাপ্ট তত্ত্বগুলো করি গাদ্দাফি তোমাকে। হ্যাঁ ভাই। আগের স্লাইডের একটা প্রশ্ন ছিল যে কাজ থেকে অকাজ সংকোচন কিভাবে হয়, ওটা একটু তুমি এক্সপ্লেইন করে দিও। এই প্রশ্নটা যেটা করেছে আমি হয়তো ওই সময় খেয়াল করিনি। ওকে ওকে হ্যাঁ, কাজ ওকে। থেকে অকাজ দেখো হলে ভাই, সংকোচন কাজ কিভাবে হয়? কাজ তো আসলে দুনিয়ার প্রচুর কাজ বোঝায়। মানে আমরা সচরাচর কাজ বলতে একটা ব্রড ধরনের ধারণাকে বুঝি, তাই না? আমি যে কোনো কাজ করতে পারি, খাওয়া দাওয়া, চলা বসা, মানে ইত্যাদি সংক্রান্ত যত কাজ। তো কাজ বলতে আমরা কি বুঝবো? ব্রড সংক্রান্ত যে কোনো কাজকে বুঝবো। কিন্তু যখনই তুমি অকাজ বলছো, তখন কিন্তু একটা কাজকে ফিক্সড করে দিছো। তখন শুধু তুমি একটা কাজকে বুঝতেছো, নিন্দনীয় কাজ, মন্দ কাজ। তখন সেটা কি হয়েছে, ওই কাজের যে ব্রড বিস্তারিত আলোচনা ছিল সেটা সংকোচন হয়ে গেছে আর কি। সেজন্য কাজ হচ্ছে একটা ব্যাপক আলোচনা বা বিস্তৃত আলোচনা। যে কোনো কাজকে বোঝাতে পারে পৃথিবীতে 1000, 1000, 2000 ধরনের কাজ থাকতে পারে, কিন্তু অকাজ মানে একটাই, নিন্দনীয় কাজ। সেজন্য এটা অর্থটা সংকুচিত হয়ে আসছে আর কি, ছোট হয়ে আসছে। ওকে, আই হোপ তুমি ক্লিয়ার হয়েছে ভাইয়া। সাউন্ড ভাই, আমি কি নেক্সট কন্টিনিউ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাদ্দাফি তুমি সামনে আনো। ওকে ওকে ওকে। তাহলে যেটা বলছিলাম ভাইয়া, যে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা পাচ্ছিলাম? চারটা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই তত্ত্বগুলা বা আলোচ্য বিষয়গুলোর ভিতরে বিভিন্ন টপিক আছে। যেমন ধ্বনি সংক্রান্ত, বর্ণ সংক্রান্ত যত অধ্যায় আছে এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ অথবা পদ, শব্দ অথবা পদ সংক্রান্ত যত আলোচনা আছে সবগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আচ্ছা, তারপরে যেটা আছে বাক্য সংক্রান্ত আলোচনা, বাক্যকে প্রভাবিত করে এরকম যত অধ্যায় বা টপিক আছে সেগুলো হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। আর অর্থ সংক্রান্ত আলোচনা, যেগুলো অর্থকে প্রভাবিত করে, এরকম অধ্যায়গুলো হচ্ছে বা এরকম টপিক গুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে কেন উপসর্গ শব্দতত্ত্বের আলোচ্য বিষয়? দেখো ভাই, আমরা সংজ্ঞা থেকে অ্যান্সার পাবো। উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। তার মানে উপসর্গগুলো অব্যয় জাতীয় শব্দাংশ, মানে অব্যয় পদের অন্তর্গত না। সেজন্য অব্যয় তো একটা পদ, আর পদগুলো হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সেজন্য আমরা মনে রাখবো উপসর্গ হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের আরেকটা হচ্ছে কি? রূপতত্ত্ব। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে এটা। 2 নাম্বার আছে উপসর্গ শব্দটি কোন ধরনের শব্দ? এটা হচ্ছে কি শব্দ? তৎসম শব্দ। তা আমরা মূলত তৎসম শব্দগুলা মনে রাখার কিছু ওয়ে আছে, সে ওয়ে গুলা ইনশাআল্লাহ ক্লাসে শিখবো। বাট দুই একটা ছোটখাটো ওয়ে আমরা আজকেও শিখে নেবো, কথার মাঝখানে এগুলো শুনলে শোনা যায়। তুমি তোমার লাইফে কয়টা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ তুমি জানো? যার নাম তৎসম তার নাম সংস্কৃত। আমরা কিন্তু তেমন বেশি একটা জানি না, বাট তুমি যদি খেয়াল করো ভাইয়া, কয়েকটা বর্ণ, মানে বর্ণ আর কি, কয়েকটা বর্ণ বা প্রতীক যদি তুমি মনে রাখতে পারো, অথবা দুই একটা ক্লু মনে রাখতে পারো, তুমি কিন্তু 100, 200 সংস্কৃত শব্দ ইজিলি মনে রাখতে পারো আর কি, আরো বেশি মনে রাখা সম্ভব। তার ভিতরে একটা হচ্ছে, যদি তুমি তোমার লাইফে কখনো মূর্ধন্য ন পাও, মূর্ধন্য ন যুক্ত যত শব্দ আছে বাংলা ভাষায় সব হচ্ছে তৎসম শব্দ। মূর্ধন্যস্য পাও, মূর্ধন্যস্য যুক্ত যত শব্দ আছে তৎসম শব্দ। বিসর্গ পাও, বিসর্গ যুক্ত যত শব্দ আছে সব কি হবে? তৎসম শব্দ হবে। মূর্ধন্যস্য এবং মূর্ধন্য যুক্ত একটা যুক্ত বর্ণ আছে শয়ন, সেটা যদি কোনো শব্দে থাকে, যে কোনো জায়গায় শব্দের শুরুতে মাঝে শেষে, এগুলো হচ্ছে তৎসম শব্দ। ক্ষীয় আমরা একটা যুক্ত বর্ণে পেয়েছি, ক প্লাস হয়, এগুলো যদি পাই এগুলো তৎসম শব্দ। আচ্ছা, তৎসম সন্ধির যত এক্সাম্পল আছে এগুলো তৎসম শব্দ। তৎসম উপসর্গের যত এক্সাম্পল আছে তৎসম শব্দ। তুমি 4-500 তৎসম শব্দ মনে রাখার মতো ক্লু আমরা শিখাই দেবো ইনশাআল্লাহ, লুমিনাসে কোনো সমস্যা নেই। আপাতত কয়েকটা মনে রাখো যে এগুলো তৎসম শব্দ হয়। তাহলে আমি এখন কিভাবে বুঝবো যে উপসর্গ শব্দটা তৎসম শব্দ? দেখো, উপসর্গ শব্দটাকে ভাগ করলে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে উপ,
একটা হচ্ছে স্বর্গ। স্বর্গটা তোমরা পরিচিত, বিভীষণের প্রতি মেঘনাদে পড়েছে। স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায় অথবা পরিচ্ছেদ। বিভীষণের প্রতি মেঘনাদ 9টা স্বর্গে বিভক্ত। তাহলে আমরা কি বলেছিলাম যে কোনো শব্দের আগে উপসর্গ বসলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তখন দেখো এই ও স্বর্গ শব্দটাকে যখন উপনামে একটা নিজে নিজে একটা উপসর্গ বসছে, তখন এটার অর্থ চেঞ্জ হয়ে গেছে। উপসর্গ অন্য শব্দের আগে বসে এমন কিছু বোঝাচ্ছে। তার মানে এই উপটা, যে শব্দটা তুমি দেখলো উপ, এটা একটা তৎসম উপসর্গ। যদি তুমি এটা জানতে অথবা তুমি এখন জানো, তাহলে আর পেছ লাগবে না যে উপ হচ্ছে একটা তৎসম উপসর্গ। আর উপ দিয়ে যত শব্দ আছে বাংলা ভাষায় সবগুলো কি হবে? তৎসম উপসর্গ হবে বা তৎসম শব্দ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শিখে নিলাম যে উপসর্গ সাধিত শব্দটা, উপসর্গ শব্দটা তৎসম শব্দ। ওকে ফাইন। তারপরে দেখো লেখা আছে নিচে, উপসর্গ শব্দটাকে ভাগ করেছে উপযোগ স্বর্গ। এই শব্দটি উপসর্গ সাধিত। কেন? এটা স্বর্গ শব্দের আগে একটা উপসর্গ বসেছে, এজন্য উপসর্গ শব্দটা নিজেই উপসর্গ সাধিত শব্দ। আচ্ছা, বাংলা, সংস্কৃত, বিদেশি 3 ধরনের উপসর্গ পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি বলি উপসর্গ বা প্রকারভেদে যাই, তাহলে আমরা 3 প্রকার উপসর্গ পেয়ে থাকবো। বাংলা উপসর্গ, খাঁটি বাংলা, সংস্কৃত অথবা তৎসম উপসর্গ, আর এটা হচ্ছে বিদেশি উপসর্গ। আমি মনে হয় মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে যদি এই তথ্যগুলো আসে এবং আমরা এগুলো ক্লাসে সবসময় পড়াইনি, যে কোনো টপিক আসলে সেই টপিকের ভিতর থেকে পোস্টমর্টম গুলো আমরা এটা করাই। সমাস হোক, কারক হোক, প্রত্যেকটা ছোট ছোট অধ্যায়ের অনেকগুলো তথ্য থাকে, এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে দেখে নিব। জি ভাই। তোমার ছোট ভাই, তোমার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্যান তাহসিন সিফাত তোমাকে গডফাদার উপাধি দিয়েছে। সে বলেছে তোমাকে যে ভাই, গডফাদাররা কিন্তু সবসময় লাস্টে এন্ট্রি নেয়, এন্ড উই বিলিভ দ্যাট। আরেকজন প্রশ্ন, আমি মনে হয় ভালো হয়ে গেছে। আমি হচ্ছে আগে অনেক লেকচার করতাম, এর মন খারাপ বকাঝকা অনেক দিছো, বাট অনলাইন আসার কারণে মোটামুটি হচ্ছে যে চলে আসছে। আজকে নেটের কারণে সমস্যা হয়েছে আর কি। তো যাক, আমি মোটামুটি মনে হয় আলোচনাটা বুঝাইতে পারছি। শ্রাবণ ভাই, আপনি একটু হাইলাইট করে দেন, আমরা পরের স্লাইডে চলে যাব। আরেকজন কমেন্ট করেছিল যে শ্রাবণ ভাইয়ের শার্টটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেম। অ্যাকচুয়ালি পার্পল ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার্স, তোমরা যেটা লুমিনাসের কালারের মধ্যে দেখতে পাচ্ছ। তো পার্পল, যেহেতু পার্পলের সাথে জড়িত, সুতরাং সবকিছু পার্পল, ইভেন আমার রোমের কালারও পার্পল। আচ্ছা, যাই হোক, রেগুলার ক্লাসে গাদ্দাফি ভাইয়ের অপেক্ষায় আছি। হ্যাঁ, গাদ্দাফি ভাই রেগুলার ক্লাসে খুব দ্রুতই যুক্ত হবে তোমাদের সাথে। আমরা যদি নেক্সট ক্লাসে যাই, আই মিন নেক্সট স্লাইডে যাই, সেখানে এতক্ষণ যে আলোচনাগুলো তোমরা শুনেছো, হ্যাঁ, গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এর উপরে একটি প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি আমরা, যে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। এই প্রথম বক্তব্যটা বলা হচ্ছে উপসর্গ বাংলা ব্যাকরণের রূপ তত্ত্বে আলোচ্য বিষয়। সেকেন্ড বলা হচ্ছে উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। উপসর্গ শব্দটি ড্যাশ সাধিত, কিংবা সবগুলি সঠিক। আশা করি তোমরা উত্তর দিয়ে দিবা এখানে কোনটি সঠিক প্রশ্নের, আই মিন সঠিক উত্তর কোনটি। গাদ্দাফি এতক্ষণ সুন্দর করে ওই উপসর্গের তথ্যগুলো আলোচনা করছিল। তো ইফতি করেছে সি, মিসবা উত্তর দিয়েছে সি, একজন উত্তর দিয়েছে চ, মেবি সি লিখতে চেয়েছো, তোমার হয়তো অব্র বা কিছু চালু ছিল। তো তানভীর স্বপ্ন লিখেছিল সি, তাওহিদ আলবি লিখেছে আমাদের সি, ম্যাক্সিমাম সি দিচ্ছে গাদ্দাফি। এই প্রশ্নগুলো যদিও নতুন আমরা ইন্ট্রোডিউস করছি, বাট স্টিল ছেলে মেয়েদেরকে আটকানো সম্ভব হচ্ছে না। একজন তো সি এর মিছিল শুরু করতেছে, আমরা আরমানও জানি সে সি এর মিছিল, যে এত কমন এত সহজ প্রশ্ন শফিউল শুভ পর্যন্ত সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। তো সুতরাং তানভীর আজকে এখানে নেই, তানভীর থাকলে হয়তো শুভকে নিয়ে বাংলা বিষয় নিয়ে আরো সামনের দিকে আগাতো, বা কিংবা মিনহাজ। আমরা এখানে বেশি সফল নিচ্ছি না, এবং সঠিক উত্তরটা আমরা দেখে নিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে সি। এরপরে যদি গাদ্দাফি আমরা যাই, উপসর্গের কাজগুলো যদি দেখো, খেয়াল করি আমরা, দেখো উপসর্গ বিভিন্ন ধরনের কাজ করতে পারে। ছেলেমেয়েরা খেয়াল করবা, উপসর্গ কি কি ধরনের কাজ করতে পারে। দেখো, উপসর্গ আসে নতুন কোনো অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। উপসর্গ কোনো শব্দের অর্থের সংকুচন করতে পারে, যেমন তোমরা দেখেছিলে একটু আগে গাদ্দাফি এক্সপ্লেন করেছে, কাজ থেকে কাজ। তারপর হচ্ছে আচ্ছা, একটা কমেন্ট না পড়লে হয় না, সেটা মেবি কি একজন কমেন্ট করেছে শুভর উদ্দেশ্যে কমেন্টটা, হ্যাঁ, যে ভাই আপনি বাংলায় পাকা হয়ে গেছেন। তো আসলে শুভ, আমরাও সেটা চাই, শুভ আমাদের সাথেও, ধরো আনসার্টেনলি কখনো আমি গাদ্দাফি নাই, শুভ যেন এসে এটলিস্ট বাংলা পড়াতে পারে। তো শুভ একদিন ক্লাসে আসবে, এসে বাংলা পড়াবে, সেটা কে কে চাও কমেন্টে তোমরা জানিয়ে দেবে আমাদেরকে, আমরা সেটা নিয়ে থাকবো। তো আমরা উপসর্গের কাজগুলো যদি দেখতে চাই, হ্যাঁ, ও আরেকটা বিষয় মেনশন করতে, অনেকে শেয়ার করছো, যারা শেয়ার করছো তারা আজকে স্লাইডটা পেয়ে যাবা, অনেক অনেক এনরিচ একটা স্লাইড, সুতরাং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও বিষয়গুলো। তো
পাঁচ ধরনের কাজ করতে পারে উপসর্গ আমরা দেখেছি। হ্যাঁ, শব্দের অর্থের সংকুচন করতে পারে, সম্প্রসারণ করতে পারে, পরিবর্তন করতে পারে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করতে পারে। আমার সাথে সাথে পাঁচটা একসাথে মুখস্থ করে ফেলি, চলো এগুলো অনেকবার আসছে পরীক্ষায়, সবাই একসাথে সাথে বলো আমার সাথে সাথে। উপসর্গের জন্য কয়টি কাজ আপাত দৃষ্টিতে, আমরা আপাত দৃষ্টিতে কয়টি কাজ রাখলাম? পাঁচটি কাজ। উপসর্গের জন্য কয়টি কাজ? পাঁচটি কাজ। পাঁচটি কাজ যেন কি কি? আচ্ছা, পাঁচটি কাজ যেন কি কি? নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, শব্দের অর্থের সংকোচন, আচ্ছা শব্দের অর্থের সম্প্রসারণ, শব্দের অর্থের পরিবর্তন, আর হচ্ছে পূর্ণতা। প্রথম অংশটা বাদ দাও, প্রথম অংশটা যদি বাদ দাও তাহলে কি থাকে? নতুন অর্থবোধক শব্দ করা, সংকোচন করা, সম্প্রসারণ করা, পরিবর্তন করা, পূর্ণতা সাধন করা। তাহলে তোমার মনে থাকবে শুরুতেই। হ্যাঁ, অনেকেই শুভ বইয়ের বাংলা ক্লাস চাচ্ছে, কমেন্টেও আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো এই যে কাজটি তোমাদের যারা যারা মুখস্থ হয়ে গেছে তাদের এখনই আমি একটি কুইজের আওতায় নিয়ে আসবো তোমাদেরকে। আবার একটু কাজটা দেখো কোনটি কাজ, এরকম একটি কুইজ এখনই তোমাদের সামনে আসবে। আমি আবারও রিপিট করছি। হ্যাঁ, এক নাম্বারটা কি যেন করতে পারে? সে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, পরেরগুলো সংকোচন করতে পারে, সম্প্রসারণ করতে পারে, পরিবর্তন করতে পারে, কিংবা পূর্ণতা সাধন করতে পারে। হ্যাঁ, আচ্ছা যাই, আমরা একটা কুইজে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, কুইজ দিতে থাকো। আমি কমেন্টের কিছু বিষয়গুলো নিয়ে কথা বলি। যে শুভ ভাইয়ের বাংলা ক্লাস চাই একজন বলছে, আরেকজন বলছে 2021 সালে ডিজিটাল হওয়ার পর শুভ ভাইয়ের বাংলা ক্লাস আসবে, আসবে বাংলা ক্লাস নিতে। যাই হোক, শুভ কিন্তু অলরেডি ডিজিটাল, তোমরা নেক্সট ক্লাসগুলোতে দেখতে পারবা যে হাউ ডিজিটাল হি ইজ। বাংলা ক্লাসে মিনহাজ ভাইকে চাচ্ছে একজন। মিনহাজ, তুমি থাকলে অবশ্যই এখানে হ্যান্ড রেজ করবা। তোমার এক ফ্রেন্ড তোমাকে চাচ্ছে যে তুমি বাংলাও নাও পাশাপাশি। গাদ্দাফির মনে হয় নেটওয়ার্কে কোথাও কোনো সমস্যা আছে তো। উত্তরের দিকে যদি খেয়াল করি, তোমরা দেখি উত্তর কে কে দিচ্ছ। নাজমুল হার কান্তা উত্তর দিয়েছিল এ, তারপর ইমরান জয়তি শাহ উত্তর দিয়েছ ডি, মিসবা নাফিস উত্তর দিয়েছ ডি, মোশারফ হোসেন রাকিব উত্তর দিয়েছ ডি। ম্যাক্সিমাম ছেলেপেলে ডি উত্তর দিচ্ছ, তার মানে আমরা আসল বিষয়টা ধরে ফেলছি। আসল খেলাটা কোথায়? আমরা যদি উত্তরে যাই, উত্তরে তুমি দেখতে পারবা যে আসলে সঠিক উত্তর ডি। তাহলে ঘটনাটা কোথায় কোথায় ঘটছে? ঘটনাটা হচ্ছে উপসর্গ কাজ করবে কেবল, কেবল এবং কেবল শব্দ নিয়ে। উপসর্গ বাক্য নিয়ে কাজ করছে না। উপসর্গ যেহেতু বাক্য নিয়ে কাজ করে না, সুতরাং বাক্যের অর্থের সম্প্রসারণ করার মতো ক্ষমতা উপসর্গের নাই। বাক্যের অর্থ সম্প্রসারণ করার ক্ষমতা যেহেতু উপসর্গের নাই, সুতরাং এই তথ্যটিকে আমরা সঠিকভাবে নিতে পারিনি। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে কংগ্রেচুলেশনস। এই আজকের লেকচারটি আমাদের, আমি তোমাদেরকে আগেই মেনশন করে দিই, আমাদের এখানে 60টি স্লাইড আছে। আমি আগেই বলে দিলাম 60টি স্লাইড আছে, কিন্তু পড়তে বেশি সময় লাগবে না। বাট ভেরি ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। তুমি যদি সেগুলো তোমার কাছে নিজের মতো করে চাও, শেয়ার দ্য স্লাইড, আই মিন শেয়ার দ্য ব্রডকাস্ট এন্ড উইন দ্য স্লাইড। তো আমরা নেক্সটে যদি যাই, নেক্সটে আমরা দেখতে পাবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এতক্ষণ পর্যন্ত সংজ্ঞা রিলেটেড যে প্রশ্নগুলো আসছে তোমরা উত্তর দিতে থাকো। আমি গাদ্দাফিকে ফেরানোর চেষ্টা করি। গডফাদার আবার হয়তো নতুন কোনো ডিলিং এ গিয়েছেন নেটওয়ার্কের সাথে, আমরা সেদিকে না বাড়িয়ে তুমি প্রশ্ন উত্তর দিতে থাকো। দেখো, জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2007-08 সালে এই প্রশ্নটি এসেছিল যে উপসর্গ কোন জাতীয় শব্দাংশ। এই প্রশ্নটি তোমরা অবশ্যই পারার কথা, অবশ্যই পারার কথা, কারণ শুরু থেকে আমরা শুনে আসতেছি যে উপসর্গ আসলে কোনো শব্দ নয়, সে হচ্ছে কোনো শব্দের অংশ। কেমন শব্দের অংশ? অব্যয়সূচক শব্দের অংশ। আমি তো উত্তরই বলে দিলাম। যাই হোক, তোমাদেরকে হেল্প করলাম যে অনেকে উত্তর দিয়েছো। অনেক মজুমদার ডি বলেছো, রাহিদ বলেছো ডি, মালিহা বলেছো ডি, উম্মে হানি মারিয়া বলেছো ডি, প্রণম তনু বলেছো ডি। সবাই ডি উত্তর করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবং আসলে সঠিক উত্তর হচ্ছে ডি। তাহলে আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে গিয়ে আমরা দেখতে পাবো আরেকটি প্রশ্ন আসছে এখানে। এই প্রশ্নটি আসছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2017-18 সালে। উত্তর তোমরা দিতে থাকো, এখানে কি হবে সঠিক উত্তর। সাব্বির উত্তর করেছো ডি, আরমান করেছো ডি, আল জাবির করেছো ডি। আল জাবির আমাদের কি প্রিভিয়াস ইয়ার্স এর স্টুডেন্ট কিনা, এরকম একটি স্টুডেন্ট ছিল আমাদের। যাই হোক, আগের মানুষদের দেখলে একটু ভালো লাগে। রামিম বলেছো ডি। কি রে ভাই, তোমাদেরকে তো কোনোভাবে আটকানো যাচ্ছে না। আবার যে কোনো প্রশ্নে আসুক না কেন, তুমি তো দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাড়বা না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাড়বা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাড়ার প্রশ্নই আসে না, তাই না? যে কোনো ইউনিভার্সিটির প্রশ্নে তুমি তো একেবারে ছাড় দেওয়া পারবে না। যাই হোক, আমরা সঠিক উত্তর যদি দেখতে পাই, এখানে প্রশ্নটি কি ছিল? উপসর্গের কাজ কি?
আমরা মাত্র উপসর্গের 5টি কাজ করে আসছিলাম। উপসর্গ কোনো অর্থের পূর্ণতা সাধন করতে পারে, নতুন শব্দ গঠন করতে পারে, সংকোচন করতে পারে, সম্প্রসারণ করতে পারে। এর মধ্যে তাহলে কোনটি আছে? বর্ণ সংস্করণ, বর্ণ নিয়ে তো উপসর্গ কাজ করার কথা না, তাই না? আমরা সবাই জানি। অপশন সি তে বলা আছে জ্যোতি স্থাপন, যদি জ্যোতি চিহ্ন, সেট চিহ্ন, এগুলো নিয়ে তো উপসর্গ কাজ নেই। ভাবের পার্থক্য নিরূপণ, কি ভাব হচ্ছে এগুলো না, উই ডোন্ট কেয়ার। আমরা যে 5টি কাজ দেখেছি সেই 5টির মধ্যে একটি হচ্ছে নতুন শব্দ গঠন করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রশ্নটা আসছে, হ্যাঁ, এবং সঠিক উত্তর বি, কোনো মিস নেই। ইউ গাইজ আর জাস্ট আনবিটেবল, কোনোভাবে আটকানো যাচ্ছে না। দেখি এর পরের প্রশ্ন তোমাদেরকে আটকে দিতে চাই আমি। এই প্রশ্নটির উত্তর দেওয়াতে দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2001 সালে 2017-18 সালের প্রশ্নটি এসেছে, সেখানে করেছিল উপসর্গ বাংলা ব্যাকরণে কোন তত্ত্বে আলোচিত হয়। না ভাই, এটা তো আটকানো যাচ্ছে না তোমাদেরকে, ও সবাই উত্তর দিতে পারার কথা। ফাঁকি দিয়ে আমি একটি কথা বলে নিই, নেটওয়ার্কের যদি সমস্যা হয় সেই ব্যাপারে তোমরা অবশ্যই আমাকে দায় দিবা না। আর নেটওয়ার্কের প্রবলেমের কারণে যদি আমি সাইন আউট হয়ে যাই, তোমরা ওয়েট করবা, আবার ব্যাক করবো তোমাদের মাঝে, হ্যাঁ। সবাই আশা করি এই কোঅপারেশনটুকু করবা যে নেটওয়ার্কের কারণে যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা স্বাভাবিকভাবে নিবা, এবং দ্রুততম সময়ে আমি আবার তোমাদের মাঝে ফেরত আসবো। গাদ্দাফি অলরেডি নেটওয়ার্কের কারণে হয়তো বাইরে চলে গেছে। চেষ্টা করবো পুরো ক্লাস তোমাদের সাথে আমি থাকার জন্য। তো সবাই উত্তর সি দিয়েছো। আব্দুল্লাল শামিম বলছো সি, ফারহিন মুনতাহিম বলছো সি, নাহিদ আক্তার বলছো সি, তৌহিদ লিমন বলছো সি, বিএম আকাশ বলছো সি, সাজ্জাদ রাফি। কি ভাই, এটা কি? অবশ্যই সহজ প্রশ্ন, দেখে দেখে উত্তর দেওয়ার মতো কিছু নাই। সহজ প্রশ্ন ছিল, সহজ প্রশ্নটা তাহলে আমরা এবং সঠিক উত্তর দেখলাম সি। তো আমরা পরের স্লাইডে এসে আমরা এই উপসর্গের প্রকারভেদ সম্পর্কে পাই। গাদ্দাফি যখন আলোচনা করছিল শুরুর দিকে, তো সেখানে কিন্তু তোমরা দেখেছিলে যে উপসর্গের ও কিছু প্রকারভেদের কথা বলেছিল। প্রকারভেদগুলো কেমন? উপসর্গ আমরা খাঁটি বাংলা উপসর্গ হতে পারে, তৎসম ভাষার উপসর্গ হতে পারে, কিংবা বিদেশি ভাষার উপসর্গ হতে পারে। তো খাঁটি বাংলা উপসর্গ কিংবা তৎসম উপসর্গ হচ্ছে বহুল প্রচলিত। বহুল প্রচলিতের পাশাপাশি বিদেশি যে উপসর্গগুলো আছে, বিদেশি বিদেশি উপসর্গগুলো হচ্ছে আমরা বিভিন্ন ভাষার দেখতে পাই। আমরা একটু পরেই ডিটেলস দেখতে পারবো। তো সেখানে বিদেশি ভাষার উপসর্গগুলো আমরা ইংরেজি থেকে আসতে দেখি, আমরা হচ্ছে ফার্সি ভাষা থেকে আসতে দেখি, হিন্দি ভাষা থেকে আসতে দেখি, একটু পরে দেখাবো। তো আমরা 3টি উপসর্গ জানা অনেক 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 ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে খুব দ্রুত করে 2010 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাকে দেখায় অ্যানালাইসিস করে করে, সেখানে তুমি দেখতে পাবা অ্যাটলিস্ট 50টা প্রশ্ন তোমাকে দেখাতে পারবো যে শুধু প্রকারভেদ থেকে প্রশ্ন আসছে। শুধু প্রকারভেদ থেকে। প্রকারভেদ থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে? যে এটি হচ্ছে কোন কোন ভাষার উপসর্গ, বা এই শব্দটিতে কোন উপসর্গ ব্যবহার হয়েছে, কোনটি খাঁটি বাংলা উপসর্গ, কোনটি সংস্কৃত উপসর্গ, কিংবা কোনটি বিদেশি উপসর্গ। অথবা কোন শব্দ দিয়ে, যেমন একটি শব্দ দিল তোমাকে যে হররোজ, হররোজ দিয়ে বললো যে এটি এই শব্দটিতে কোন ভাষার উপসর্গ ব্যবহার হয়েছে। তো তুমি যদি উপসর্গগুলো মুখস্থ না জানো, এই প্রশ্নগুলো তোমার পক্ষে কখনোই উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমি সিরিয়াসলি বলছি, উপসর্গগুলো যদি তুমি মুখস্থ না জানো, তোমার পক্ষে কখনোই এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব হবে না। কেননা কাউকে যদি তুমি নাই চেনো, তাহলে তাকে আইডেন্টিফাই কিভাবে করবা তুমি? এই জন্য আজকে ক্লাসে তুমি আমার সাথে অ্যাটলিস্ট একটা উপসর্গ মুখস্থ করতে হবে, এবং করতেই হবে। সবাই রেডি কিনা আমি একটু চ্যাট বক্সে, কমেন্ট বক্সে দেখতে চাই যে অ্যাটলিস্ট একটি ভাষার উপসর্গ মুখস্থ করব। একজন কমেন্ট করেছিল ভিডিও আটকে যাচ্ছে ভাইয়া। আমি একটু আমাদের ডিরেক্টরদের কেউ যদি থাকো লাইভে, একটু জানতে চাচ্ছি যে আসলে কি আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা কি যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের? হ্যালো শুভ, বা আমাদের লুমিনাসের কেউ আছো লাইভটা দেখছো এই মুহূর্তে? থাকলে তোমরা একটু জানাও। আচ্ছা ছেলেমেয়েরা, তোমরাও একটু জানাতে পারো যে আমাদেরকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কমেন্টে একটু জানাও। আচ্ছা, গুড গুড গুড। যাই হোক, আমার এখানে হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশাপাশি আনন্দের বিষয় একটি ঘটে গেছে, সেটি হচ্ছে গাদ্দাফি আমাদের সাথে আবার যুক্ত হয়েছে। গাদ্দাফি, তুমি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলে সম্ভবত। ও, এতক্ষণ হ্যাঁ, কমেন্ট গুলো আসতেছে আমার কাছে। আমি সরি।
কারণ ক্লিয়ার পারফেক্ট এই বিষয়গুলো যে তোমরা শুনতে পাচ্ছ এতক্ষণ আসতেছে, তানভীরও বলেছো, থ্যাংক ইউ তোমাদেরকে। তো প্রকারভেদ গুলোতে তুমি যদি দেখতে চাও, সবাইকে বলেছিলাম রেডি করে যে অ্যাটলিস্ট একটি ভাষার উপসর্গ আমরা সবাই আজকে মুখস্থ করব। হ্যাঁ, তো আমরা বাংলাটা মুখস্থ করাটা মনে হয় গাদ্দাফি বুদ্ধিমানের কাজ হয়, তুমি কি মনে করো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাংলাটা মুখস্থ করে দিলে ওদেরকে ভালো হবে। ওকে ছেলেমেয়েরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি। তোমাদের সাথে আমিও পড়বো, খাঁটি বাংলাটা কেবল মুখস্থ করব আমরা এই মুহূর্তে। এই শুরু হচ্ছে সময় এখন। আমি কবিতার আকারে লিখেছি, আমি ছড়া আকারে উপসর্গগুলো, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। অনেকের মুখস্থ থাকতে পারে, যাদের মুখস্থ আছে সমস্যা নেই, আবার এখানে রিপিট করো। তাহলে খাঁটি বাংলা উপসর্গটা মুখস্থ করা শুরু হচ্ছে। আমি 1 মিনিট সময় নেব এখানে উপসর্গটা মুখস্থ করার জন্য। অ অগা অজ অনা আ আর আন আব ইতি উল কত কু নি পাতি ভি বর রাম শ সা সু হা। তাহলে খাঁটি বাংলা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি 21টি। এই 21টি উপসর্গের মধ্যে আছে অ অগা অজ অনা আ আর আন আব ইতি উন কদ কু নি পাতি বি ভর রাম শ সা সু হা। নেটওয়ার্কে আসলে একটু সমস্যা করতেছে যতটুকু মনে হচ্ছে আমার, কেননা আমি রিয়েল টাইম কমেন্ট গুলো তোমাদের পাচ্ছি না। সময় নিচ্ছি, তোমরা মুখস্থ করতে থাকো, তোমরা উপসর্গটা মুখস্থ করতে থাকো। অ অগা অজ অনা আ আর আন আব ইতি উন কত কু নি পাতি বি বোর রাম শ সা সু হা। আবার সময় দিচ্ছি। অ অগা, যাদের মুখস্থ হয়েছে তোমরা কমেন্টে লিখে জানাবা ডান। অ অগা অজ অনা আ আর আন আব ইতি উন কত কু নি পাতি বি বোর রাম শ সা সু হা। গাদ্দাফি, হ্যাঁ ভাই। আচ্ছা তুমি ছেলেমেয়েদেরকে উপসর্গটা মুখস্থ করো, আমি একটু নেটওয়ার্ক রিলেটেড বিষয়টা একটু দেখে আসি। হ্যাঁ, না, নেটওয়ার্ক আসলে আজকে ঝামেলা করতেছে। আমি তো গ্রামীণ নেট দিয়ে আসছি, মোবাইল ডেটা দিয়ে, তারপরে ঝামেলা হচ্ছে আর কি। তো ভাইয়া যেটা বললো আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খাঁটি বাংলা আর তৎসম এই দুই শ্রেণীর উপসর্গের মধ্যে যে কোনো একটা তোমাকে মুখস্থ করতে হবে। বেস্ট হচ্ছে খাঁটি বাংলাটা মুখস্থ করা, কারণ খাঁটি বাংলাটা মুখস্থ করে ফেললে তুমি ইজিলি তৎসম গুলো আইডেন্টিফাই করতে পারবা। আর বিদেশি উপসর্গ যেগুলো আছে আরবি, ফার্সি, তারপর হচ্ছে হিন্দি, উর্দু এবং হচ্ছে যে ইংরেজি, এই উপসর্গগুলো তোমাকে আলাদা করে মুখস্থ করে নিতে হবে। এগুলোর সাথে কোনো মানে ম্যাচ করার সুযোগ থাকবে না, ওগুলো দেখতে অন্যরকম লাগবে। সো অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্ব নিয়ে তোমরা মুখস্থ করবা। এবং সব সময় ইউনিভার্সিটি পরীক্ষা পর্যন্ত একটা সাইড বিশেষ করে খাঁটি বাংলাটা মুখস্থ করো। অনেক টিচাররা অনেক কোচিনে অনেক ভাবে অ্যাপ্রোচ করে যেন দুইটাই মুখস্থ করো, কোনো দরকার নেই। যে কোনো একটা সাইড মুখস্থ করলে হয়, তবে খাঁটি বাংলা যেহেতু আমরা বাঙালি মানুষ, তো সেক্ষেত্রে খাঁটি বাংলাটা আসলে এটার প্রতি ফোকাস দেওয়াটা ভালো হয়। তো যাক, আমার মনে হয় ভাই অনেকের মুখস্থ হয়ে গেছে, সবাই ডান লিখতেছে এবং আমি কমেন্ট দেখতে পাচ্ছি। কমেন্টে তোমরা একটু ডান লিখে জানাও সবাই যারা যারা মুখস্থ হয়ে গেছে, কেননা এখান থেকে এখনই পড়া ধরবো আমরা। হ্যাঁ, আরে দাদা বলেছো আগেই মুখস্থ, একজন ইসরাত জাহান বলেছো তার আগেই মুখস্থ। যাই হোক, তো এটা যদি তোমার মুখস্থ না থাকে, আমরা আগে এখন যে কিছু প্রবলেম সলভ করবো এগুলো তুমি পারবা না। হ্যাঁ, তো আমি আরো একটু টাইম নেবো গাদ্দাফি, যাতে একজন তাহাসিন সিফাত তো মুখস্থ করে লিখেই দিছে সম্পূর্ণটি, এমন স্পিড চাই সবার। হ্যাঁ, অ গ অজ অনা আ আর আনা বিতি উল কত কুনি পাতি বি বোর্ড এভাবে লিখে দিছে এবং ডান লিখে দিছে। সুমাইয়া আক্তার বলেছে ডান। না হয় নাই এখনো। শেখ নাইমা আমিন তুমি বলেছো মানে এখনো মুখস্থ হয়নি, তাহলে ট্রাই করতে থাকো, আমরা সেই জন্য আরেকটু টাইম নিচ্ছি। কেননা প্রকারভেদটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমরা যেহেতু দুইটি পর্বে ভাগ করেছি উপসর্গকে, হ্যাঁ দুইটি পর্বে যেহেতু ভাগ করেছি, সুতরাং আজকে আমরা বেশি করে জোর দিচ্ছি যাতে প্রকারভেদটা তুমি ভালোভাবে ধরতে পারো। প্রকারভেদটা ধরতে পারলে তুমি মনে করতে পারবা যে উপসর্গের অ্যাটলিস্ট 50% পড়াশোনা তোমার কমপ্লিট হবে। কেননা ইউনিভার্সিটিগুলোতে টাফ কোশ্চেন করলে মাঝে মধ্যে খুব টাফ কোশ্চেন করে, না হয় উপসর্গ থেকে সহজ প্রশ্ন হয়। সহজ প্রশ্ন বলতে কেমন প্রশ্ন, যে কোনটি কোন ভাষার উপসর্গ বা শব্দ থেকে অ্যাডসেক্ট এগুলো বের করছেন। তার থেকে অনেকেই ডান লিখেছে। তো আমরা তাহলে একটু সামনের দিকে নিয়ে যাই, চলো তাদেরকে। সামনের দিকে যাওয়ার আগে হ্যাঁ ভাই, নিচের আমরা একটি কথা আছে, সামনে সবাই যাবো। এখানে একটু খেয়াল করো সবাই। তোমরা, আমি ব্যানারটা সরিয়ে দিচ্ছি, ব্যানারটা সরিয়ে দিলে তোমরা দেখতে পাবা নিচে একটি স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি ফুল স্ক্রিনে নিয়ে আসছি, তোমরা দেখো, একটু খেয়াল করতে পারো। আশুবিনি, আশুবিনি এই চারটি উপসর্গ বাংলা এবং তৎসম, বাংলা এবং তৎসম উভয় ভাষাতে পাওয়া যায়। সবাই ভালো করে খেয়াল করো। আশুবিনি কয়টি উপসর্গ যেন? চারটি উপসর্গ।
এই চারটি উপসর্গ কি? আ, সু, বি, নি। এরা বাংলা এবং তৎসম উভয় ভাষা পাওয়া যায়। এখানেই তুমি ঝামেলাটায় পড়ো যে এদেরকে যদি বাংলা এবং তৎসম উভয় ভাষায় পাওয়া যায়, তাহলে আমি যাকে খুশি তাকে বাংলা বলবো, বা যাকে খুশি তাকে কি তৎসম বলবো? আমার কি সেই স্বাধীনতা আছে? তোমার হচ্ছে সেই স্বাধীনতা নাই। কিভাবে নাই সেই স্বাধীনতা? গাদ্দাফি একটু পরেই তোমাকে বুঝাবে। যেই শব্দের সাথে যুক্ত হবে তুমি তাকে সেই উপসর্গ বলতে হবে। যদি বাংলা শব্দের সাথে যুক্ত হয় বাংলা উপসর্গ বলবা, যদি তৎসম শব্দের সাথে যুক্ত হয় তাহলে তুমি তৎসম উপসর্গ বলবা। গাদ্দাফি, এই বিষয়টা তুমি আশা করি ছেলে মেয়েদেরকে একটু ক্লিয়ার করবা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাংলা উপসর্গগুলো কখন হয় সুবিনিয়া। আচ্ছা, থ্যাংক ইউ শ্রাবণ ভাই। তোমরা যদি খেয়াল করো দেখো আমাদের স্লাইডে আসছে আশুবিনি, এই চারটা উপসর্গ খাঁটি বাংলাতেও ছিল, আবার তৎসম উপসর্গও ছিল। সো তোমরা ভালো করে খেয়াল করে দেখবা দুই জায়গায় যেহেতু এই উপসর্গগুলো পাওয়া যায়, এখন এই আশুবিনি দিয়ে তৈরি যতগুলো শব্দ আমরা পাই, এই শব্দগুলো নিয়ে কনফিউজড হয়ে যায় যে কোনগুলা আশুবিনির, কোনগুলা বাংলা আর কোনগুলা তৎসম। তাহলে আমরা কিভাবে এগুলোকে বুঝবো, বা আমার চেনার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে আশুবিনি এই চারটে উপসর্গ যদি বাংলা শব্দের পূর্বে ব্যবহৃত হয় তাহলে এই উপসর্গগুলো হচ্ছে বাংলা উপসর্গ। যেমন আশুবিনি থাকবে, তার সাথে বাংলা শব্দ থাকবে, তাহলে সেই উপসর্গটাকে আমরা কি বলবো? বাংলায় বলবো এক কথা। হ্যাঁ, সুবিনিয়া আর আশুবিনি একই কথা, কোনো সমস্যা নেই ভাইয়া। একটা এক্সাম্পল দেখো, সুদিন। সুদিন শব্দের মধ্যে সু যোগ দিন, এখানে দিন তো বাংলা শব্দ, তাই না? তো এই দিন শব্দটার আগে যে সু বসছে, বাংলা শব্দের আগে একটা আশুবিনি বসছে। তাহলে এই আশুবিনি যেহেতু বাংলায় পাওয়া যায়, তৎসমে পাওয়া যায়, তাহলে এই সুটা কোনটা, বাংলা নাকি তৎসমের? আমরা চিনবো কিভাবে? চিনবো হচ্ছে দিন হচ্ছে বাংলা শব্দ, এর আগে সু বসার কারণে এই সুটা হচ্ছে বাংলা উপসর্গের সু। যেহেতু দিন বাংলা শব্দ, তাই এখানে সুটা কি হবে? বাংলা উপসর্গ হবে। তাহলে আবার আমি বলছি, আশুবিনি দুই জায়গায় আছে, যদি বাংলা শব্দের আগে বসে তাহলে বাংলা উপসর্গ, আর আশুবিনি যদি তৎসম শব্দের আগে বসে তাহলে তৎসম উপসর্গ। আচ্ছা, আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে তোমরা হ্যাঁ, দেখতে পাবা। হ্যাঁ, গাদ্দাফি পরের স্লাইডে আসছি, আমরা কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা, পরের স্লাইডে দেখো আমরা লেখা আছে যে আশুবিনি যদি তৎসম শব্দের আগে বসে তাহলে তৎসম উপসর্গ। এক্সাম্পল দেখো, নিপুণ। নিপুণ একটা তৎসম শব্দ। আমরা একটু আগে একটা ক্লু দিয়েছিলাম। তৎসম শব্দ তো অনেকগুলো আছে, অনেক প্রকারের আছে, অনেকভাবে জানা যায়। তার ভিতরে ছোট্ট একটা ক্লু ছিল যে যদি কোনো শব্দে মূর্ধন্য ণ থাকে, মূর্ধন্যস্য থাকে, বিসর্গ থাকে, এগুলো কি হয়? তৎসম শব্দ হয়। তাহলে দেখো, নিপুণ শব্দটা একটা তৎসম শব্দ। তুমি লজিক্যালি বুঝলা বা এনিহাও বোঝার চেষ্টা করলা, নিপুণ। এই নিপুণ শব্দটার আগে আবার একটা শব্দ বসছে কি? সু। এখন এই সুটা কি? এই সুটা কি বাংলা নাকি এই সুটা তৎসম? তুমি ইজিলি মিলাই নিতে পারবে না? অবশ্যই পারবে ইনশাল্লাহ। তাহলে তৎসম শব্দের আগে যে সু বসছে এটা হচ্ছে তৎসমের সু, আর সুদিনের আগে মানে দিন বাংলা শব্দ, তার আগে যে সু ছিল সেটা কি? খাঁটি বাংলা সু। তাহলে আমরা এই আশুবিনির যে চারটা আশুবিনি আছে, চারটা উপসর্গ আছে, এই চারটা উপসর্গ দিয়ে যতগুলো শব্দ হয়, এই শব্দগুলোতে অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যাব। এইভাবে আমরা ধরতে পারবো না কোনটা বাংলা কোনটা তৎসম। সেজন্য আমরা কি করেছি, তোমাদের জন্য স্টোরি করে নিয়ে এসেছি, গল্প আকারে নিয়ে এসেছি, যেন তোমরা গল্পগুলো পড়ো। আর গল্পগুলো পড়লে ইনশাল্লাহ এই আশুবিনি ইজিলি মুখস্থ বা মনে রাখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে শ্রাবণ ভাই, মনে গাদ্দাফি। হয় দুই একটা একজন, কমেন্ট। হ্যাঁ, একজন হচ্ছে কিছুক্ষণ আগে কমেন্ট করেছিল। কমেন্টটা হয়তো খুব উপরে চলে গেছে, মেবি আই ক্যানট ফাইন্ড ইউ নাও। তো তুমি কমেন্ট করেছিলে যে সু, তো এই যে প্রশ্নটা, ভাইয়া সু তো দুই জায়গায় আছে, হ্যাঁ। তুমি প্রশ্ন করেছিলে যে তাসমি, তুমি এখন আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো, যে আসলে সু দেখলে আমরা যাকে খুশি তার উপর ঝাঁপিয়ে পড়া যায়। আই মিন, যা বলতে খুশি তাই বলা যাবে না। আমরা বলতে হবে, কি বলতে হবে? বলতে হবে যে এই কোন শব্দের সাথে ব্যবহার হচ্ছে সেটি দেখার বিষয়। তোমরা, গাদ্দাফি তোমাদেরকে ডিটেলস দেখিয়েছে, তুমি দেখেছো। আরেকজন প্রশ্ন করেছিল যে 9-10 বইয়ের এগুলো থেকে কমন আসবে কিনা, হ্যাঁ। তো 9-10 এর বই থেকেই আসবে, যদি আসে তোমাদের জন্য। এখান থেকে কমন আসবে কিনা সেটা বিষয় না। উপসর্গ থেকে যদি তোমাদের জন্য প্রশ্ন হয় তাহলে 9-10 থেকে আসবে। একজন প্রশ্ন করেছে যে ভাইয়া আবার বলেন কি কি থাকলে তৎসম হয়। আচ্ছা, তৎসম শব্দটি কিভাবে হয় সেটা হচ্ছে একটা ব্রড বিষয়। গাদ্দাফি প্রথম যেটা বলতেছিল যে তৎসম শব্দগুলোতে সাধারণত ঠিও থাকে, তৎসম শব্দগুলোতে সাধারণত মূর্ধন্য ন থাকে, তৎসম শব্দগুলোতে সাধারণত মূর্ধন্য স থাকে, এবং তুলনামূলক কঠিন, পেঁচালু, এই সে জিলাপির মতো যে শব্দগুলো আছে তুমি দেখতে পাও, তাদেরকে দেখলে মনে করবা যে তৎসম না হলেও তৎসমের আশেপাশে, হ্যাঁ। কারণ আমরা কিন্তু কঠিনকে সবসময় পরিত্যাগ করতে চাই, কঠিনকে পরিত্যাগ করে করে আমরা সহজের কাছে আসতে চাই। তো
তো সংস্কৃত থেকে যেহেতু চেঞ্জ হয়ে হয়ে আমাদের বাংলাটা আসছে, তো কঠিন কঠিন গুলো আমরা বাদ দিয়ে বাংলাতে আসছে। এগুলো আমরা যখন শব্দের ক্লাস করবো তখন দেখবা তৎসম থেকে হয় কিভাবে অর্ধ তৎসম, তারপর কিভাবে তদ্ভব হয়, তদ্ভব গুলো আমরা বাংলাতে নিয়েছি। তা আরেকজন কমেন্ট করেছো তুমি যে ভাইয়া মরিয়ম মিত্র, তুমি কমেন্ট করেছো যে তাহলে তো ভাইয়া বাংলা তৎসম শব্দ চিনতে হবে, সব শব্দ কি ভাইয়া চিনতে পারবো? এই প্রশ্নের জন্যই হচ্ছে ভাইয়ারা আছি তোমার সাথে। প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে করে দেখেছি যে যে শব্দগুলো আসে উদাহরণগুলো পরিচিত উদাহরণ, পরিচিত উদাহরণ এবং ঘুরে ফিরে সেম উদাহরণ আমরা দেখতে পাই, এবং সেই উদাহরণগুলো তোমার জন্য মনে রাখে এই সলিউশন জন্য নিয়ে এসেছি, গল্পের ছলে মনে রাখার জন্য। তোমরা খেয়াল করো শুরুতে কি দেখতে পাচ্ছি আমরা, শুরুতে দেখতে পাচ্ছি যে আশুবিনী, এই 4টি উপসর্গ যুগে গঠিত বাংলা শব্দগুলো গল্প ছলে মনে রাখার বিষয়। তুমি আর যাই করো, গল্প তো তোমার শুনতে ভালো লাগে এবং গল্প তো তোমার মনে রাখতে ভালো লাগে না, কোনটা বাংলা ওয়ার্ড আর কোনটা তৎসম কিভাবে বুঝবো? যাই সানজিদা সামি, আমরা বেশ কয়েকবার বলেছি যে বাংলা এবং তৎসম এগুলো বুঝার জন্য ব্রড আইডিয়া দরকার তোমার। তো আমি যেহেতু প্রশ্নের অ্যান্সার করা উচিত, গভীরে যাবো না, আমরা দেখো এখানে একটি গল্প আনছে। তোমরা যদি কেউ সমনা থেকে থাকো বা সমন থেকে থাকো তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ তোমার জন্য ভালো খবরই নিয়ে আসছে গল্পটি। গল্পটা আমি একবার বললে তোমাদেরকে শোনাচ্ছি। সমনা সমনের প্রতি সুনজর দিল, মেয়েটি ছেলেটির প্রতি দিয়েছে। হ্যাঁ, মেবি শ্রুতির বিপরীতে গল্প শুনতেছো তুমি, না এমনটিও ঘটে। এমন কার কার ঘটছে তোমরা কমেন্টে জানাবা। যাই হোক, সেটা খুব পার্সোনাল চলে যাবে, থাক এই বিষয়ে কমেন্ট বন্ধ। তোমরা সমনা সমনের প্রতি সুনজর দিল, সুনজর দিলে এটা সুমনের কাছে খুব সুখবর মনে হলো। তো সুমন হচ্ছে, হ্যাঁ গল্পটা শুনছো কারণ এগুলো কমন গল্প, আমরা মোটামুটি অনেকবার ব্যবহার করেছি। সুমন সুদিন দেখে কি করলো, সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। আমার কথা এটা না, গল্পটা আমরা মুখস্থ করব। মুখস্থ করার আগে তোমরা কমেন্টে একটু লিখো এখানে কোনটি কোনটি আমাদের বাংলা উপসর্গ। আমি ক্লু দিচ্ছি, সবগুলোই এখানে বাংলা উপসর্গ হবে, কিন্তু কথা হচ্ছে কাকে কাকে তুমি বাংলা উপসর্গ ধরবা। সু দিয়ে তো অনেকেই আছে তাই না, তুমি কাকে কাকে ধরবা কমেন্টে একটু লিখতে পারো, দেখি কে কয়টা উপসর্গ খুঁজে পাও এখানে। যেমন আমি একটি গাদ্দাফি খুঁজে পেয়েছি সুকাজ, তুমি কোনটা পেয়েছো বলো তো দেখি। আমার কাছে সুদিন মনে হচ্ছে, কারণ সুদিনটা আমি আলোচনা করেছিলাম একটু আগে। আমার কাছে মনে হচ্ছে সৌম্য নাকি হতে পারে। গাদ্দাফি তুমি কি মনে করো? ছেলেমেয়েদের কাছ থেকে আমরা উত্তর চাচ্ছি যে তুমি এখান থেকে যে কয়টা খুঁজে পাও সেই কয়টা কমেন্ট বক্সে লিখে ফেলো যে কাকে কাকে তোমার এখানে উপসর্গ মনে হচ্ছে। সুদিন একজন বলেছো, সুনজর বলেছো, সুকব, সুকব ম্যান ও সুখবর, সরি ম্যান, সুখবর বলেছো, সুদিন বলেছো, সুনাম বলেছো, সুনজর বলছো অনেকে। গুড। আমি একটু বিষয়টা তোমাদেরকে খোলাসা করে দিই। হ্যাঁ, খোলাসা বলতে হচ্ছে, দেখো এখানে লক্ষ্য করে আমরা আইডেন্টিফাই করছি সু দিয়ে, খেয়াল রাখবা। হ্যাঁ, তোমার কাছে মনে করবা সু দিয়ে আর নাই, এগুলি শুধু সুমন সুমনা বাদ, এগুলো জাস্ট নাম গল্পের মিলের জন্য। হ্যাঁ, সুমন আমি কি বলি একটু মনোযোগ দিয়ে শোনো। তোমার ওয়ার্ল্ডে, আই মিন তোমার বিশ্বে আপাতত এডমিশন টেস্ট দেয়া পর্যন্ত, হ্যাঁ এডমিশন টেস্ট দেয়া পর্যন্ত তোমার কাছে সু দিয়ে বাংলা উপসর্গ এইগুলো ছাড়া আর নাই, এই কথাটা মাথায় রাখবা। যতদিন না তুমি এডমিশন টেস্ট দেওয়ার পরে গবেষণা করিও উপসর্গ নিয়ে, অনেক শব্দ খুঁজে পাবো, বাংলা ডিকশনারিতে খুঁজলেও খুঁজে পাবো। আমি যেটা বলতেছি যেখানে গুরুত্ব দিবা, অ্যাটলিস্ট এডমিশন টেস্ট দেওয়ার আগ পর্যন্ত তুমি মনে করবা যে বাংলা উপসর্গ এই 5টি ছাড়া আর নাই সু দিয়ে। কেননা এর বাইরে কখনো আমরা উদাহরণ আসলে দেখিনি, অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে না। তাহলে তোমরা এখানে 5 পেয়েছো। আমি আরেকটি গল্প দিচ্ছি, আমরা তো 4টি শুধু সু দিয়ে পাইলাম। নি কি করলো, আ কি করলো, বি কি করলো, আরেকটি নিচে দিলাম। এইটির মধ্যে কে কে নি দিয়ে গঠন করা আছে, দ্রুত বের করে ফেলো। গাদ্দাফি তুমি দেখো ছেলেমেয়েরা কি উত্তর করছে, আমি কিছু কমেন্টের দিকে যাই। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে যে যে সুবিনিয়া অথবা আশুবিনীর এই শব্দগুলো তোমরা বারবার কমেন্ট করছিলে যে ভাইয়া কোনটা তৎসম কোনটা বাংলা কিভাবে বুঝবো, সেটা বুঝার জন্য এই স্টোরিটা মনে রাখতে হবে। এটা আমরা স্টুডেন্টদের এর জন্য শেখাই, কারণ এই স্টোরিগুলো মনে রাখলেই ইনশাআল্লাহ তোমার আর প্রবলেম থাকবে না। মানে অ্যাডমিশন
পর্যন্ত দুই একটা কোশ্চেন বা যদি তোমার কাছে কনফিউজ মনে হয়, ডিফিকাল্ট মনে হয়, হেজিটেশন মনে হয়, তাহলে এগুলো তুমি পরে চেক করো, কোনো সমস্যা নেই। আপাতত মনে রাখো যে এর বাইরে আমরা আপাতত আর বাংলা হিসেবে কিছু জানি না। মনে রাখো তোমার কাছে এগুলো যাদের অনেকে কিন্তু তাহলে কি পাইলাম আমরা? নিড। নিরেট, অনেকে কমেন্ট করছে তোমার হ্যাঁ, নিখুঁত। আচ্ছা, তুমি কন্টিনিউ করো। সবগুলো একসাথে এখন আমরা খুঁজে আচ্ছা পাইনি, যাই দেখি, তুমি কন্টিনিউ করো। আচ্ছা। তাহলে দেখো, যেটা আমরা শু দিয়ে তোমরা বলছিলা বারবার যে ভাই কোনটা তৎসম কোনটা তদ্ভব, বোঝার জন্য জাস্ট এতটুকু মনে রাখো: সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, সুনাম। এই পাঁচটা শু হচ্ছে বাংলার। এর বাইরে যত শু তুমি পাবা, ইভেন সুমনা, সুমন, এগুলো তৎসম, এগুলো তৎসম। তাহলে যে পাঁচটা আমি আন্ডারলাইন করে দিয়েছি আমরা, এই পাঁচটার বাইরে তুমি যত শু দিয়ে এক্সাম্পল পাবা সবগুলো কি পাবা? তৎসম। আশা করি এখন তোমার কাজটা অনেক সহজ করে দিয়েছে আমি। অনুরূপ নি দিয়ে, এখানে অনেকগুলো নি দিয়ে শব্দ লেখা আছে: নীলাজ, লোকটি নেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। নিভাজ মানে পেটে কোনো ভাঁজ পড়ে না, ভুরিয়ালা, আমার মতো আর শ্রাবণ ভাইয়ের মতো। তাহলে একটা নীলাজ লোক নিরেট প্লেটে নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। চমৎকার একটা মানে স্টোরি আর কি। তা এখানে যে শব্দগুলো আমরা দেখো মার্ক করে দিয়েছি, এই শব্দগুলো হচ্ছে নি দিয়ে যুক্ত বাংলা উপসর্গ: নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ আর নিখোঁজ। তাহলে ভাইয়া অবশ্যই মনে রাখবা নি দিয়ে এই পাঁচটা, এর বাইরে যদি নি দিয়ে কোনো এক্সাম্পল আসে তাহলে সেটা তৎসম উপসর্গ, তৎসম বা Yes. সংস্কৃত উপসর্গ। আশা করি তোমাদের কাজ অর্ধেক সহজ করে দিয়েছি, তোমরা যেটা নিয়ে বেশ হ্যাঁ, টেনশনে ছিলা যে কোনটা বাংলা কোনটা তৎসম। ভাইয়া হ্যাঁ বলো। তো গাদ্দাফি, যে বিষয়টা বলতেছিলাম যে ছেলে এই কথাটা তুমি মনে করেছো, ভালো কথা। তো তুমি আপাতত মনে রাখবা যে এটার মধ্যেই থাকবা, তুমি ভুল হইলে হবে সেটা, কিন্তু ভুল হওয়ার সুযোগ নেই, আসলে ভুল হইলে হবে না। ধরো কোন একটা উপসর্গ আসছে, উপসর্গটি নি দিয়ে আসছে, কি দিয়ে যেন আসছে, নি। নি দিয়ে আমি একটা নি বলে ব্লা 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 বললাম, তোমাকে প্রশ্ন করলো এটি কেমন উপসর্গ, তুমি এখানে নীলাজ পাওনি, তুমি নিরেট পাওনি, নিখুঁত পাওনি, নিভাজ পাওনি, নিখোঁজ পাওনি, তাহলে উত্তর দিবা তৎসম উপসর্গ। যারা প্রশ্ন করছিল যে কিভাবে বুঝবো, এই গল্পের মধ্যে যাদেরকে পাবা তাদেরকে তুমি বলবা হচ্ছে বাংলা। এই গল্পের বাহিরে যদি কাউকে পাও তাকে তুমি বলবা তৎসম। একজন বলেছিল যে অস্থির স্লাইড, তুমি বলেছো ভাই এই স্লাইড অস্থির করার পিছনে অনেক শ্রম যায়, সেই শ্রমগুলো সফল হবে যদি তোমরা সফল হতে পারো এবং তোমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারো। রাত দিন জেগে লুমিনাস তোমাদের জন্য কাজ করে যাচ্ছে, এটা তোমরা হয়তো পর্দার পিছনের বিষয়গুলো দেখো না। তো আমরা তো আমাদের আশা প্রত্যাশা তোমাদের প্রতি একটাই যে আমি কিছুদিন আগে হয়তো আমাদের রেগুলার গ্রুপে বলেছিলাম যে আমরা একটা যুদ্ধের মাঠে আছি এখন, যুদ্ধের মাঠে, এবং যুদ্ধের মাঠে জয় সবাই চায়, জয় সবাই চায়। আর সেই যুদ্ধে তোমরা হচ্ছে অগ্রগামী সৈনিক, তোমরা যে যত বেশি হার্ডওয়ার্ক করতে পারবে সে তত সফলতার দিকে সামনে আসবা। যাই, থ্যাংক ইউ তোমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ইমরান ইমু। তো আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরপরে তাহলে আমরা দুইটি পেলাম, হ্যাঁ, নি দিয়ে পেলাম আর সু দিয়ে পেলাম, তাহলে বাকি আছে আ এবং বি। এই দুটোকে আমরা একটি গল্পের মধ্যে আনার চেষ্টা করছি। গাদ্দাফি গল্পটি এক্সপ্লেন করবে তোমাদের কাছে, আমি কমেন্টের বিষয়ে যাচ্ছি, তোমরা কি কমেন্ট করছো সেটা দেখার জন্য। গাদ্দাফি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সবাই খেয়াল করবেন যে এখন বি এবং আ, এই দুইটা উপসর্গ দিয়ে যে এক্সাম্পল গুলো আমরা মার্ক করব, এই এক্সাম্পল গুলো হচ্ছে খাঁটি বাংলার বি এবং আ। এর বাইরে যত বি এবং আ দিয়ে এক্সাম্পল আসবে সবগুলোকে আমরা ধরে নেব সেগুলো তৎসম হবে। তো যাই হোক, খাঁটি বাংলার গুলো আমরা বের করার ট্রাই করি। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, যে সুমন আকারা ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার ব্যর্থ চেষ্টা করে বিভুই এর উদ্দেশ্যে আগাছা ও আগাছা নিয়ে বিপথে হাঁটা ধরলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, আমাদের সুমন ভাই, শ্রদ্ধেয় সুমন ভাই, ওনার নামের সাথে মিল আছে, আমরা এরকম একটা ক্যারেক্টারকে নিয়েছি এবং চমৎকার একটা নাম আর কি। তো সুমন নামে একজন আকারা, যে চালটার মধ্যে পাথর নাই, কাকর নাই, আধোয়া, আবার চালটা ধোয়ও নাই ভালো করে, আধোয়া। তো এরকম পাথর নাই আবার ধোয় নাই, এরকম চাল দিয়ে আলুনি খিচুড়ি, লবণও দেয় নাই, এরকম একটা খিচুড়ি রান্নার চেষ্টা করছে। তাহলে এটা কি, বলো তোমরাই বলো, এটা কি ভালো খিচুড়ি হচ্ছে? অবশ্যই না। তাহলে এটা খিচুড়ি রান্নার ব্যর্থ চেষ্টা। এই ব্যর্থ চেষ্টা করে সে যখন বুঝতে পারছে যে আমার দ্বারা হবে না, সে বলতে এবার আমি বিদেশ চলে যাবো। তো বেচারা বিদেশ চলে যাবে, ঠিক আছে, কিন্তু বিদেশে যাওয়ার জন্য তো একটা ঠিক রোড জানা লাগবে, সে রোডও জানে না। সে কি করছে, আকাঠা এবং আগাছা, যত পচা কাঠ এবং হচ্ছে যে আবর্জনা আছে, আগাছা নিয়ে সে হচ্ছে বিপথে হাঁটা দিয়েছে যে আমি যেখানে কিছু যাওয়া শুরু করি বিদেশে গিয়ে আমি পৌঁছায় যাব, অন্য কোনো একটা দেশ, অজানা একটা দেশ, সেখানে যেতে বলে বিদেশ হয়ে যাবে। তো যাই হোক, সুমন আকারা ও আধোয়া চাল দিয়ে আলোনি খিচুড়ি রান্নার ব্যর্থ চেষ্টা করে বিভুই এর উদ্দেশ্যে আকাঠা ও আগাছা নিয়ে বিপথে হাঁটা ধরলো।
তো যাই হোক, আমরা মোটামুটি স্টোরিটা পড়ে ফেলছি। আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত শব্দগুলা পেয়ে যাবে, যে শব্দগুলা দেখে তুমি বুঝতে পারবা যে এগুলো আসলে আহ খাঁটি বাংলা উপসর্গের বি এবং আই এর এক্সাম্পল। শ্রাবণ ভাই কয়েকটা কমেন্ট যদি করতেন, মনে হয় অনেক অনেক কমেন্ট। আচ্ছা আচ্ছা, কমেন্টে যেটা দেখতেছিলাম গাদ্দাফি, তোমাকে অনেকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে, যে লুমিনাস সম্পর্কে অনেকে শুভকামনা জানিয়েছে, যে লুমিনাস যে পরিমাণ পরিশ্রম করে যাচ্ছে সেই পরিমাণে একদিন হয়তো লুমিনাস বাংলাদেশের শ্রেষ্ঠ কোচিং সেন্টারে পরিণত হতে পারে। আমরাও সেটা মনে ইনশাল্লাহ, প্রাণে ইনশাল্লাহ। চাই এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। তোমরা অ্যাটলিস্ট তোমাদেরকে বলি, এই বছর যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ। গতবার যে বেচটা ছিল সেটা কিন্তু আমরা মাঝখান থেকে শুরু করেছিলাম, মানে পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা হবে আমাদের সাথে প্রথম, এবং তোমাদের সফলতা আমাদেরকে সারা জীবন সবচেয়ে বেশি আনন্দ দিতে থাকবে। কারণ মানুষের, আমরা গতবারের সফলতা অনেক আনন্দ হয়েছি, কিন্তু সেটা কিন্তু আমরা মাঝখান থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত, সুতরাং তোমার সফলতাটা আমাদেরকে আরো বেশি আনন্দ দেবে। তো এখানে যে গল্পটা আসছিল, এই গল্পটাতে দুইটাকে আমরা একসাথে পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, বি দিয়েও পড়েছি, আরেকটা হচ্ছে আদেও পড়েছি। একজন প্রশ্ন করেছিল আলুনি মানে কি। আলুনি মানে আলু পটেটো রিলেটেড কিছু নয়, ইটস সল্ট রিলেটেড, লবণ রিলেটেড। হ্যাঁ, লবণের অভাব। হ্যাঁ, তো আমি যদি উত্তরে দেখতে চাই, আমরা উত্তরে এসে দেখলাম এখানে যে আসলে আকারা পেয়েছি, আমরা আদোয়া পেয়েছি, আলুনি পেয়েছি, বিবুই পেয়েছি, আকাঠা। আকাঠা মানে কিন্তু খারাপ কাঠ, বাজে কাঠ। আগাছা পেয়েছি, বিপদ পেয়েছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা যদি আরেকটু সামনের দিকে যেতে চাই, এখানে তোমাদের জন্য একটা কুইজ আসছে, তোমরা শুধু এখন লেখবা যে এটি কি উপসর্গ, বাংলা নাকি তৎসম। দ্রুত ঝড়ের বেগে উত্তর দিতে থাকো। নিখোঁজ এখানে কেমন উপসর্গ আছে? যাক, আমার কাছে হয়তো কমেন্ট গুলো একটু পরে পরে আসে, আমি সেই দিক থেকে হচ্ছে কমেন্ট গুলো রিয়েল টাইম হয়তো পড়তে পারছি না। আচ্ছা, একজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। হ্যাঁ ভাইয়া, বিফল শব্দটি কি হবে? জাওয়াদ আহমেদ প্রশ্নটি করেছে, তোমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবা। বিফল শব্দটি তুমি প্রচন্ড রকম একটি ঝামেলার জায়গা ক্রিয়েট করেছে বাংলা একাডেমি এবং হচ্ছে এনসিটিভি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। খেয়াল করবো কি ঘটনাটা ঘটেছে। বাংলা একাডেমিতে স্পষ্ট অক্ষরে দেওয়া আছে বিফল শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। আমাদের মনির স্যার 19 বইয়ে লিখে গিয়েছেন বিফল শব্দটি বাংলা উপসর্গগুলোর উদাহরণ দিতে গিয়েও উনি বিফলের এক্সাম্পলটা দিয়েছেন, তৎসম উপসর্গের বিয়ের উদাহরণ দিতে গিয়েও উনি বিফলের উদাহরণটা দিয়েছেন। তোমরা 19 বইটা খেয়াল করলে দেখতে পারবে দুই জায়গায় বিফল আছে। এবার তাহলে প্রশ্নের উত্তর কি নিব আমি? উত্তর কি নিব? উত্তর হচ্ছে, যেহেতু বাংলা একাডেমিতে দেয়া আছে সংস্কৃত, এবং কখনো যদি পরীক্ষায় এসেই যায় বিফল কেমন উপসর্গ, অপশনে বাংলাও আছে, তৎসমও আছে। আমি গাদ্দাফি বাংলা একাডেমির পক্ষে, তুমি কি মনে করো সংস্কৃত নেওয়ার হ্যাঁ, পক্ষে? অবশ্যই 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 বাংলা একাডেমির পক্ষে এক্ষেত্রে যাওয়াটা উচিত বলে মনে করি, কারণ ফল শব্দটা নিচে এটা সংস্কৃত শব্দ। আর আমরা পড়েছি যে সংস্কৃত শব্দের আগে যে উপসর্গ হবে সেই উপসর্গটা সংস্কৃত উপসর্গ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ফল যেহেতু সংস্কৃত, এজন্য বিফলের বিটাও সংস্কৃত হওয়া উচিত, এবং আমরা আসলে এটাকে অ্যাডমিট করছি আর কি। আমি আচ্ছা, শ্রাবণ ভাই একজন যৌথভাবে। একজন হচ্ছে নিখোঁজকে তৎসম বলেছো, তুমি মনে হয় গল্পটা একটু ভুলে গেছো, যে নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে ভাজ খাইতে খাইতে এমন খাওয়া খাইছে পেটের মধ্যে আর ভাজ নেই, খাইতে খাইতে সে নিখোঁজ হয়ে গেল, গল্পটার মধ্যে ছিল। তো নিখোঁজ তার মানে আমরা বাংলা শব্দ, তোমরা অনেক সঠিক উত্তর দিয়েছো, এটা বাংলা শব্দ। আরেকটি সুকণ্ঠ, দ্রুত উত্তর দিয়ে দাও তো কমেন্ট বক্সে দেখি, সুকণ্ঠ কেমন উপসর্গ, কে কে বলতে পারে? সুকণ্ঠ, এখানে সুকণ্ঠ। কিন্তু একটা ট্রিক্স আছে সুকণ্ঠ শব্দটার মধ্যে, যদি তোমরা বুঝো তাহলে ইজিলি অ্যান্সার হ্যাঁ, দিতে পারবে। দুইটা ট্রিক্স দেখা যাচ্ছে গাদ্দাফি এখানে। হ্যাঁ, আমরা গল্পের মধ্যে হ্যাঁ, পাইনি একটা পয়েন্ট। তো গাদ্দাফি শুরুতেই যে কথাটা বলতেছিল যে তৎসম শব্দ কি কি দেখলে চেনা যায়, তো এর মধ্যে একটি ছিল মূর্ধন্য ন দেখলে চেনা যায়। তো মূর্ধন্য ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠয়ের সাথে যুক্ত হচ্ছে। নতবিধান শতবিধান তোমাদেরকে যখন পড়াবো দেখবা, টয়ের সাথে যদি কখনো ন দেখো, ফর গড সেক এটা জীবনও দন্তন্য নয়, কারণ দন্তন্য কখনো প্রবর্গীয় বর্ণের সাথে যুক্ত হতে পারবে না। যেহেতু এখানে মূর্ধন্য আছে, অবশ্যই এটি তৎসম শব্দ, আর তৎসম শব্দের সাথে যেহেতু যুক্ত হয়েছে সুতরাং এটি বাংলা তৎসম উপসর্গ। ধরো আমি তৎসম শব্দ চিনি না, আমি গল্পের মধ্যে পাই কিনা দেখি তো, সমনা সুদিন দে সুনামে, সমনা সমনের প্রতি সুনজর দেয়ার, সুখবর শুনে সমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো, গল্পের মধ্যে নেই, সুকণ্ঠ তৎসম। এর পরটা বলো দেখি, দ্রুত উত্তর দেওয়া তো কি?
আধোয়া, অনেকেই তৎসম দিচ্ছিল, আধোয়া, আধোয়া, দ্রুত উত্তর দাও, আধোয়া কেমন উপসর্গ? গাদ্দাফি, আধোয়া ছেলেমেয়েরা ম্যাক্সিমামই বাংলা উত্তর দিচ্ছে। আশা করি চালু চালু হ্যাঁ, ভেরি একসাথে গুড। একসাথে তানভীরকে একজন কমপ্লিমেন্ট দিয়েছিল যে শুভ ওয়াও, ভাইয়ের পাশাপাশি তানভীর ভাই আমার বাংলাতে যথেষ্ট এক্সপার্ট হয়ে যাচ্ছে। তানভীরের একটি কমন ডায়লগ হচ্ছে চালু চালু, আই মিন যে সে যদি কোনো কিছুতে 100% কনফিডেন্ট হয় তার সেম ডায়লগ চালু চালু। এবং তোমাদেরকেও সেটি সে জানিয়ে দিয়েছে যে তানভীর শিখে যাচ্ছে। তো বাংলার কোনো মিস নাই গাদ্দাফি, আধোয়াটিতে বাংলা উত্তর দেয়নি এমন মানুষ আমি খুঁজে পাইনি। ভেরি গুড, ভেরি গুড। তোমরা তাহলে হয়তো হচ্ছে আমরা যে উত্তরই, হ্যাঁ বলো গাদ্দাফি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে স্টুডেন্টরা শিখে গেছে, এটাই আসলে আমাদের পাওনা আর কি। আমরা যা চেষ্টা করলাম ওদের শেখানোর জন্য, ওরা আচ্ছা, ভালোভাবে ট্রাই করতেছে, সেটা হলো বড় কথা। সুখবর আসছে গাদ্দাফি, স্ক্রিনে সুখবর আসছে। তোর কি মনে হয় এই ছেলেমেয়েরা তোমরা বলে ফেলো, চালো চলো বলে ফেলো। চালু চালু, চালু চালু বলে ফেলে সুখবর কি হতে পারে? বাংলা, 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 গুড। কেননা আমাদের গল্পের মধ্যে আমরা সুখবর কি পেয়েছিলাম, একজন বলেছিল তৎসম ম্যান, মাঝে মধ্যে তুমি একটু ট্র্যাকলেস হয়ে যাও। কেন গল্পের মধ্যে কি সে সুনজর দিয়ে সুখবরটি শুনতে পায়নি? সে এক সুমাইয়া, তুমি হয়তো গল্পটি ভুলে যাচ্ছ তোমরা। আমরা এই জন্য কিন্তু সহজ করার চেষ্টা করেছি গল্পগুলো এনে, রাইট? ইসরাত জাহান বলছো বাংলা, তাবিদ গল্পগুলো ভাই ওরা স্লাইড স্লাইড পেলে ওরা হচ্ছে যে 2-3 বার পড়লে হচ্ছে যে গল্পগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আমরা তো রিয়েল টাইম মানে ট্রাই করছি ইনস্ট্যান্টলি শেখানোর জন্য, দুই একজন হয়তো ট্র্যাক হারাই ফেলতেছে, বাট বেশিরভাগই অ্যান্সার দিতে পারছো, এটা আমাদের খুব ভালো লাগার একটা বিষয় আর কি। 90% এর উপরে আমরা সঠিক উত্তর পাচ্ছি। গাদ্দাফি, সঠিক উত্তরটা তুমি তাহলে বাংলা, এখানে কোনো সন্দেহ নাই। এরপরেরটা নিয়ে যদি তুমি কিছু বলো, ছেলেমেয়ের উত্তর দিতে থাকো যে বিপর্যয় কি হতে পারে। বিপর্যয়, আচ্ছা দেখো তো, বি দিয়ে যে শব্দটা আছে বি, এই বি উপসর্গটাকে আমরা খাঁটি বাংলার যে স্টোরি পেয়েছিলাম সেই স্টোরির মধ্যে আছে কিনা, তাহলে তুমি বুঝবা। যদি বিপর্যয় শব্দটা ওইখানে থাকে তাহলে বাংলা, আর বিপর্যয় শব্দটা ওই স্টোরিতে না থাকলে কি হবে, তৎসম হবে। গুড। তাহলে কি সুমন আখাড়া ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার ব্যর্থ চেষ্টা করে বিভুইয়ের উদ্দেশ্যে আকাঠা ও আগাছা নিয়ে বিপথে হাঁটা দিল। দেখো তো কোথাও বিপর্যয় শব্দটাকে ভাইয়া বলেছি বা ছিল? ছিল না। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি তৎসম। গাদ্দাফি, আমরা একটু দ্রুত হ্যাঁ ভাই, সামনের দিকে আগাই। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি চেষ্টা করবো আর অবশ্যই 10 মিনিটের মধ্যে আমরা প্যাক আপ করার জন্য। আমরা সেই জন্য ছেলেমেয়েদেরকে নিয়ে একটু দ্রুত যাবো। হ্যাঁ, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা প্যাক আপ করার ট্রাই করবো। তাহলে পরের শব্দটা তোমরা দ্রুত উত্তর দিয়ে দাও তো দেখি। আমি বেশি টাইম নেবো না, স্ক্রিনে বেশিক্ষণ থাকবে না। আগমন, তোমরা কে কি বলছো? সবাই তৎসম বলছো। আরমান হোসেন বলছো তৎসম, নুসরাত বলছো তৎসম, আরিনতা বলছো তৎসম, গুড। আমরা সঠিক উত্তরে গেলে তাই দেখতে পাচ্ছি তৎসম। বিদেশি ভাষার কিছু উপসর্গ আমরা দেখতে পেয়েছি সেখানে। হ্যাঁ, বিদেশি ভাষার উপসর্গগুলোতে আমরা দেখেছি ফার্সি উপসর্গ, তারপর দেখেছি আরবি উপসর্গ, তারপর দেখেছি ইংরেজি উপসর্গ, তারপর দেখেছি হিন্দি উপসর্গ। এই উপসর্গগুলো কিভাবে মনে রাখবো? দেখো এখানে ফার্সি উপসর্গ বেশি আছে, ফার্সিটা যদি তোমার মনে থাকে বাকিগুলো তোমার মনে থাকবে। ইংলিশ উপসর্গ যেগুলো আছে, ইংলিশগুলো কিন্তু তুমি দেখলে চিনতে পারো। যেমন ফুল, ফুল হাতা, হাফ, হাফ হাতা, হেড, হেড মৌলবী, হেডমাস্টার, সাব, সাব ইন্সপেক্টর, সাব জুডারি, বিভিন্ন বিষয়ে তুমি সাব ব্যবহার করতে পারো। হর হিন্দি শব্দ এখানে আমরা ব্যবহার করছি। আগের একটু তৎসম সঠিক উত্তর দিয়েছো। আমরা পরে যদি যাই, তুমি দেখো ফার্সি উপসর্গটা মনে রাখার জন্য গাদ্দাফি আমাদের কবি সাহেব একটি গল্প বানিয়েছে। গল্পটি ফার্সি উপসর্গগুলোতে কি যেন, গাদ্দাফি গল্পটা একটু শুনিয়ে দাও তো সবাইকে তোমার ভাষায়, তারপরে আমরা দ্রুত সামনে ওই যাবো। যে বিয়ে করতে গেছিল, ইরানি বাবু বিয়ে করতে গেছিল, সালাসালি যেন কি বলছে মনে আছে? ইরানি বাবু, সহজ সরল ইরানি বাবু নিম পাতায় গোসল করে বর সেজে বউ আনতে গেলে বিয়ে বাড়ির গেটে কম টাকা ফি দিলে সালাসালি বদদুয়া দিয়ে বলতে লাগলো, বকলম নালায়েক ও বেয়াক্কির লোকের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার। তো আপনারা যদি হচ্ছে যে ফার্সির এই টেকনিকটা মনে আচ্ছা রাখতে আচ্ছা, পারেন বা গল্প করে মনে একজন রাখতে পারেন আম তাহলে খাস, খুবই ভালো হবে। গাদ্দাফি একজন আরবি গুলো নিয়ে একটা গল্প বানিয়েছে সম্ভবত, নাকি আরবি ফার্সি বিদেশি সবগুলো নিয়ে, হ্যাঁ সবগুলো নিয়ে বানিয়েছে। তার হ্যাঁ, একটি গল্প বানানো আছে। যাই হোক, আমরা তোমার গল্প এই এই এটা খুবই ভালো, প্রচেষ্টাগুলোকে আমরা তোমরা যদি অ্যাপ্রিসিয়েট করি। নিজেরা চেষ্টা। হ্যাঁ, এই প্রচেষ্টাগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো গাদ্দাফি, আমরা সামনের দিকে আগাই। আমরা কিছু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই প্রশ্ন দেখে, হ্যাঁ গাদ্দাফি বলো। আচ্ছা ভাই, আমরা একটু আগের স্লাইডে একটু যদি যেতাম আর কি, একটু আমি আগের ওদের স্লাইডে সাথে যাবো একটু একটু না? 10 সেকেন্ড। হ্যাঁ, শিওর হ্যাঁ, শিওর। স্টোরির আগেরটা মানে বিদেশি উপসর্গ যেগুলো ওইগুলা বিদেশি, ও আচ্ছা আচ্ছা, ওকে এর ওকে। আগেরটা। আচ্ছা ভাইয়া, তোমরা গাদ্দাফি, যদি একটু খেয়াল করো, আমরা এখন তো
আমরা এখনই প্র্যাকটিসে চলে যাব, তো তোমাদের এগুলো কাজে লাগবে। তোমরা ফার্সি আরবিটাকে একটু বেশি গুরুত্ব দিও, উর্দু হিন্দিতে একটা আছে হর। বিশেষ করে ফার্সিতে দেখো 10টা আছে, 5টা 5টা করে পড়বা, মন থাকবে। হ্যাঁ, বরকম দরকার না, নিমফি বেব বদ। আর আরবি আছে 6টা, আমখাসলা গড়বাজে খয়ে। এইভাবে তুমি যদি 5টা 5টা করে ফার্সি পড়ো, 2-3 মিনিট লাগবে বা 1 মিনিট লাগবে। আরবিটা তুমি 3টা 3টা করো ইনশাআল্লাহ 1-2 মিনিট লাগবে ইনশাআল্লাহ। আর ইংরেজি গুলা অর্থ অনুযায়ী ইংরেজি দেখলে বোঝা যায়, উর্দু হিন্দি একটা আছে হর। তাহলে আমার মনে হয় সবাই তোমরা এগুলো পারবা। বরকম দরকার না, নিমফি বেব বদ, এগুলো হচ্ছে ফার্সি। আর আরবি উপসর্গগুলো হচ্ছে আমখাসলা গড়বাজে খায়। ওকে, আমরা যদি এক্সাম্পলে চলে যাই শ্রাবণ ভাই, ইউনিভার্সিটি কোশ্চেন গুলোতে, তাহলে আমরা কোশ্চেন গুলো হ্যাঁ, সলভ করে নিতে এখান থেকে পারবো। আমরা সরাসরি প্রশ্ন চলে আসছি। এখান থেকে আমি তোমাদেরকে বলি, আমরা 10টা প্রশ্ন এতক্ষণ যা পড়িয়েছি এগুলো আমরা বিগত সালের প্রশ্নের উপর বেস করে একটি 10টি কুইজ বানিয়েছি। তো পরীক্ষা তোমরা শুরু হচ্ছে, 10টি প্রশ্ন দেখতে চাই 10টির মধ্যে কে 10টি সঠিক করতে পারো। তার জন্য পুরস্কার রয়েছে, কি পুরস্কার সেটা অ্যানাউন্স করছি না। পুরস্কার হতে পারে, পুরস্কার কিন্তু আসলে গাদ্দাফি ছোট বড় কোনো বিষয় না। হ্যাঁ, পুরস্কার কিন্তু পুরস্কারই। অবশ্যই। তোমার জন্য যদি একটা ভালো উইশ থাকে তোমার, সেটাও আমার জন্য অনেক বড় একটি পাওয়া। যাই হোক, পুরস্কার তোমরা অবশ্যই পাবা। যাই হোক, উত্তর দিতে থাকো। অনেকেই উত্তর বি দিচ্ছ, জ্যাবা উত্তর দিচ্ছ বি, রাব্বি উত্তর দিচ্ছ বি, করবি উত্তর দিচ্ছ বি, মেহজাবিন উত্তর দিচ্ছে বি। গাদ্দাফি, যদি তুমি এই প্রশ্নটা খুব সংক্ষেপে প্রশ্নগুলো বিশ্লেষণ করবে, কারণ তুমি পড়াশোনা শুরু করলে আর থামতে চাও না, আই নো দ্যাট। কিন্তু সংক্ষেপে বিশ্লেষণ খুব সংক্ষেপে আচ্ছা, বিশ্লেষণ দেওয়ার খেয়াল চেষ্টা করো করবে, সবাই। কারণ আচ্ছা, হুম হুম হুম, উত্তরে চলে আসি আমরা, দেখো বলো গাদ্দাফি। কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ? আমরা অ্যান্সার পেয়ে গেছি দর এবং ফি। আমি একটু আগে বলছিলাম এগুলো ফার্সি উপসর্গগুলা। তুমি যদি দেখো আর কি, বরকম দরকার না, এই যে দর আছে, নিম ফি বে ব বদ, এই যে ফি আছে, তাহলে দুইটা দেখা মাত্র বুঝে গেলাম এগুলো বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ। অধি আর অপি আমরা ফার্সিতে পাই না, আরবিতে পাই নাই, বাংলাতে পাই নাই, তার মানে এগুলো তৎসম। প্রতি আর উপ তৎসম। বে আর স এখানে আমরা আলাদা আলাদা পেয়েছি। যে বে হচ্ছে যে এই ফার্সির, এবং শটা হচ্ছে আমার আহ তৎসমে মেবে আছে। প্রপর পরিপ্রতি অপপ অবয়ব অধিভূত উপসম অনিরোধিত আশুবিনী, বাংলাতে আছে আর কি। তাহলে ওকে গাদ্দাফি, আমরা বি এর পরেরটা দুইটাই চলে যাচ্ছি, হচ্ছে যে তুমি ওটা এক্সপ্লেন করতে থাকো, ওরা উত্তর দিতে থাকো, তুমি এক্সপ্লেন করতে থাকো। হ্যাঁ, ওকে আচ্ছা। ওকে ওকে। বাংলা উপসর্গ কোনটি? তোমরা অ্যান্সার দিয়ে দাও এখান থেকে। এ হচ্ছে উপ, বি হচ্ছে ভর, সি হচ্ছে গর, ডি হচ্ছে দর। কোনটা অ্যান্সার? সরাসরি দিয়ে দাও। শ্রাবণ ভাই, এটা আপনি ব্যাখ্যা করবেন। আচ্ছা আচ্ছা, বা এখানে প্রশ্নটি করেছে তোমাদেরকে কোনটি বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কিন্তু আমরা মুখস্থ করছিলাম, মনে করে দেখো। বাংলা উপসর্গ শুরুতেই মুখস্থ করছিলাম, আমার সাথে সাথে ধীরে ধীরে দেখো কোনটাকে পাও। হ্যাঁ, অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, পদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এটার উত্তর তোমরা 10-এ 10 পাওনি। অনেকে অনেকে বি উত্তর দিয়েছো, কিন্তু গল্পের মধ্যে আসলে কেবল ভর ছিল। আই মিন গল্প না, মূলত যে 21টি উপসর্গ আছে খাঁটি বাংলা, সেগুলো যদি আমি বলতে চাই, আবার বলছে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, পদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তো আমি এখানে আর সময় নিব না গাদ্দাফি, সময় নিয়ে সামনে নিয়ে দিয়ে যাচ্ছি তোমাকে। সঠিক উত্তর হচ্ছে বর। পরের প্রশ্নটা আনতেছি, তুমি পরের প্রশ্নটা ছেলে মেয়েদের জন্য এক্সপ্লেন করবে, আই হোপ। হ্যাঁ, এই প্রশ্নটা ওকে তোমরা উত্তর দিতে থাকো। ছেলে মেয়েরা কি কি আসছে, অনেকেই উত্তর দিচ্ছ বি, অনেকেই উত্তর দিচ্ছ এ, ওর বাবা, অনেকে বি এর পুরো লাইন। গুড, সরি বি। আবু সাইদ বলছো বি। উপসর্গযুক্ত শব্দ কোনটি? বিদ্যান, বিজলি, বিট অফ বিজ্ঞান। গাদ্দাফি। আচ্ছা, খেয়াল করো তোমরা। আমি যেটা আবারও বলতেছিলাম যে ভাই, যে কোনো বাংলা এবং তৎসমের যে কোনো একটা সাইড কিন্তু মুখস্থ করতে হবে, ইট ইজ এ মাস্ট। আচ্ছা দেখো, উপসর্গ যুক্ত শব্দ কোনটি? তাহলে আমরা যদি উপসর্গের প্রকারগুলো দেখে থাকি, এতগুলো উপসর্গ আমরা দেখছি, খাঁটি বাংলা 21টা, তৎসমে 20টা, তারপর হচ্ছে ফার্সি 10টা, তারপর হচ্ছে আরবির 6টা। তাহলে এগুলো পারার কথা। বিদ্যান শব্দটার মধ্যে যখনই তুমি উপসর্গ যুক্ত শব্দ বের করবা, দুইটা শব্দকে আলাদা করবা। উপসর্গ সাধিত শব্দটা আলাদা আর অন্য শব্দটা আলাদা। তাহলে এ নাম্বার অপশন আছে ভাই বিদ্যান, বি যোগ দান, এই দয় বয় আকার যেটা, এটার কোনো অর্থ নাই। আর কোনো শব্দ যদি অর্থহীন ছাড়া হয়, তাহলে সেটার আগে যদি কোনো উপসর্গ সাধিত কিছু শব্দ দেখে, আসলে এটা উপসর্গ সাধিত নয়, তখন বুঝতে হবে সেটা প্রত্যয় সাধিত বা অন্য কোনো সাধিত শব্দ। যার কারণে যেহেতু দানের কোনো অর্থ নাই, এজন্য বিটা এখানে বসতে পারে নাই। তো সেক্ষেত্রে বিদ্যানটা অ্যান্সার হয় না। বিজলিটা কেন হয় না কারেক্ট? কারণ বিজলি শব্দকে আলাদা করলে হবে বি যোগ জলি। জলি শব্দটা ইংরেজি শব্দ, হাসি খুশি বোঝায়। আর যে কোনো শব্দের আগে উপসর্গ বুঝলে অর্থটা চেঞ্জ হয়ে যায়।
বা অন্য শব্দ বসলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা বিদেশি শব্দের সাথে বি হচ্ছে বাংলা অথবা সংস্কৃত শব্দ এভাবে বসবে না। বাংলা শব্দের আগে বাংলা আর তৎসমের আগে তৎসমই বসতে হবে। তাই ইংরেজি শব্দের আগে এটা উপসর্গ বসে নাই, এটা অন্য কোনো সাধিত শব্দ হতে পারে, এটা উপসর্গ সাধিত শব্দ নয়। সি নাম্বার বিটপ, টপ হচ্ছে ইংরেজি শব্দ, তাহলে ইংরেজি শব্দ অনুযায়ী ইংরেজি শব্দটাকে বাংলা উপসর্গ বসবে না, বা উপসর্গ যেটা ছিল আর কি বাংলা বা তৎসম, এটাও অ্যান্সার হয়নি, যার কারণে অ্যান্সার চলে যাবো বিজ্ঞান। জ্ঞান একটা তৎসম শব্দ এবং এর আগে বি বসছে, এই বিজ্ঞান শব্দটা হচ্ছে উপসর্গ সাধিত শব্দ, তৎসম উপসর্গ সাধিত শব্দ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। শ্রাবণ ভাই আপনি। হ্যাঁ গাদ্দাফি, গাদ্দাফি আমরা তো আরো 3টি শেষ, আর 7টি প্রশ্ন আছে। ছেলেমেয়েরা এর মধ্যে অনেকেই সঠিক আনসার করেছে। আমরা দেখতে চাই 10-এ 10 কে পায়। তো আমরা খুব অল্প সময় নিয়ে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো এবং চলে যাব, মানে খুব একটা ডিটেলসে আমরা যাচ্ছি না, কারণ এতক্ষণ ডিটেলসে আলোচনা করে আসছি, তোমরা সেগুলো শুনেছো। তো এখানে একটি প্রশ্ন আসছে যে সংস্কৃত উপসর্গ উদাহরণ করতে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008 থেকে 9 সালে আসছে। গল্পটা কাজে লাগাও তো, কি করছিল নীলাজ লোকটি খাওয়া দাওয়া করছিল। কিসের মধ্যে খাওয়া দাওয়া করছিল? নিরেট প্লেটে খাওয়া দাওয়া করে সে কি করছিল? নির্ভাজ পেটে যেন কি হয়ে গেছিল? নিখোঁজ হয়ে গেছিল। তাহলে দেখো আমাদের গল্পের মধ্যে কয়টাকে পাইছি? নিখোঁজকে পাইছি আমাদের গল্পে। দেখো আমাদের গল্পে আমরা নিখোঁজকে পাইছি, আমাদের গল্প থেকে আমরা নিখুঁতকে পাইছি, আমাদের গল্প থেকে নীলাজকে পাইছি, পাইনি নিগ্রহকে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে নিগ্রহ। এখানে আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, পরের প্রশ্ন চলে আসছি। গাদ্দাফি দেখো, এই আরেকটি সহজ প্রশ্ন আসছিল। গাদ্দাফি, তুমি যদি এই প্রশ্নটা নিয়ে কিছু বলো খুব সংক্ষেপে। ওকে, দেখো কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ, তাহলে আমরা বাংলা উপসর্গ একুশটা ভাইয়া কবিতাতে মুখস্থ করেছে না, অ গ অজ অনা, তারপর হচ্ছে আ আর আন আপ, এই যে দেখো আন আছে, তাহলে তোমরা ভালো করে খেয়াল করো যে আমরা এমন একটা শব্দ পেয়েছি যে শব্দটা খাঁটি বাংলা উপসর্গের মধ্যে আছে আন। আমার মনে এটা দেখার পরে আর কনফিউজ হওয়ার কথা না, সাথে সাথে অ্যান্সার হবে এ। আর প্র পরা অপ এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। বাট তোমরা সবাই সি অ্যান্সার দিচ্ছ, কেন তোমরা এই ভুলটা করতেছো? কারণটা হচ্ছে তোমাদের খাঁটি বাংলা উপসর্গগুলো মুখস্থ হচ্ছে না বা মুখস্থ নাই। আমি আশা করবো যে আজকের ক্লাসের স্লাইডটা পেয়ে গেলে তোমরা ইনশাআল্লাহ আবারও মুখস্থ করে নিবা, তারপরে এই কোশ্চেন গুলো তোমরা আবার নিজের অ্যান্সার দিবা। তাহলে অ্যান্সার হচ্ছে এ, আন শব্দটা বাংলা। গুরুতর ধরনের জ্ঞানজাম দেখতে পেয়েছি ছেলে মেয়েদের মাঝে। সি, এ, বি, ডি 4 দিকে ভাগ হয়ে গেছিল, তো এখন আবার এর সিরিয়াল দেখা যাচ্ছে, তারপরেও মাঝখান দিয়ে সি ঢুকে যাচ্ছে। যাই হোক, আমরা হয়তো শুরুর দিকে খেয়াল করিনি যে বাংলা উপসর্গগুলো যে পড়ার জন্য বলছিলাম, আমরা খেয়াল করিনি হয়তো বা অজগর। তো আগাদের উত্তরে আমরা গেলে আমরা দেখতে পাই আনকোরা। হ্যাঁ, পরের প্রশ্নটি যেটি আসছে সেটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন চলে আসছে। ছেলেমেয়েরা 10টি প্রশ্নের মধ্যে দেখতে চাই কার কয়টি হয়। 10টি প্রশ্ন পরে আজকে আমরা পড়াশোনা শেষ করব কিছু। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কোন শব্দটি আরবি উপসর্গে গঠিত? আরবি, বিদেশি শব্দ তোমার দেখছো, উপসর্গ যদি মুখস্থ না থাকে গাদ্দাফি, আসলে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দেওয়া আমাদের জন্য খুব কঠিন ব্যাপার। তো বিদেশি শব্দের মধ্যে আবার চাইছে আরবি কোনটি। সুতরাং আমি এই প্রশ্নটাকে মোটামুটি টাফ পর্যায়ে ফেলতেছি প্রকারভেদের অনুযায়ী। তো এখানে তোমাকে তাহলে সঠিক আরবি যেহেতু চেয়েছে, সঠিক উত্তর দিয়ে দেবে। বাট ছেলে মেয়েদের কাছে এটা কোনো কঠিন না। অনেকেই ডি উত্তর দিচ্ছে, যেমন সৃজন বলছে ডি, মিসবা বলছে ডি, নাজমুল বলছে ডি, আনিক মজুমদার বলছে ডি। গুড। নূরি আশা তুমি বলেছিলে এ, এটা কোনটার উত্তর দিয়েছে আই ডোন্ট নো, এখানে তো এ হওয়ার কথা না। যাই গাদ্দাফি, সঠিক উত্তর হচ্ছে আমি মনে করি গরমিল হওয়ার কথা, কেননা গড় হচ্ছে একটা আরবি শব্দ। 6টি প্রশ্ন শেষ, আর 4টি বাকি। যারা যারা পিছনে পড়ে গেছো অলরেডি, তোমাদের কভার আপ করার জন্য সামনে 4টি প্রশ্ন তোমার সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। দেখতে চাই কে কে যেতে পারো টপ পজিশনে। আচ্ছা, এই প্রশ্নটা তো তুমি উপসর্গ থেকে আর কোনোটা না পারলেও এটা পারবা। যাতে এখানে কি বলবা তুমি বলো। এখানে তো কিছু বলার নাই, সবচেয়ে সহজ যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 12-13 সেশনে, যে কোন 4টি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম মানে উভয় ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা পড়েছিলাম কি আশুবিনি, যদি সিরিয়াল ঠিক না থাকে কোনো সমস্যা নাই, তুমি জাস্ট 4টাকে এলোমেলো করে দেখবে কোন অপশনে আছে। সুবিনি উত, এ নাম্বার অপশনে উত ছিল না, বাদ। সু অপিনি আ, অপি ছিল না, বাদ। সুবিনি আ, আমার মনে হচ্ছে সি নাম্বারটা খুব কাছাকাছি চলে গেছে। আমরা যদি আশুবিনিকে উল্টে দেখি, হ্যাঁ আশুবিনির 4টা এখানে আছে, সুবিনিয়া। আর ডি নাম্বারে উপ আছে, আশুবিনির মধ্যে উপটা হবে না, তাহলে ডিও বাদ। তাহলে এ বি ডি বাদ দিলে বাকি থাকলো কি? অ্যান্সার সি। খুবই সহজ একটা কোশ্চেন ছিল, যে কোন 4টি উপসর্গ খাঁটি বাংলা তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়। কেউ কিন্তু এই প্রশ্নটা গাদ্দাফি মিস করেনি, মানে যতগুলো নাম আমি অ্যানাউন্স করবো ততগুলো নামই সঠিক উত্তর দিয়েছে। তাহিদ ইসলাম সি বলেছে, মিসবা সি বলেছে, রিহাব সি বলেছে, জামাতুল তুসফিদ বলেছে সি। একজন তো বাবারে সি এর মিছিল, কি রে ভাই তোমার নাম আরমান হোসেন ইমন, তুমি কি সবসময় অ্যান্সার নিয়ে মিছিল করতে পছন্দ করো? আমি আগেও দেখেছি তোমাকে অ্যান্সার নিয়ে মিছিল করতেছো ম্যান। গুড, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট স্পিড।
উই নিড স্পিড। সফল হতে চাইলে স্পিড চাই। পরের প্রশ্নটা তাহলে ৮ নম্বর প্রশ্নে আমরা পৌঁছে গেলাম। উপসর্গযুক্ত শব্দটি কোনটি? আর মাত্র এটার পরে ২টি প্রশ্ন বাকি আছে। দেখি সঠিক উত্তর দিয়ে দাও তো সবাই। একজন তো অনেকবার সি লিখেছো। নাম কি তোমার? নাম হচ্ছে, আমি আরবিটা হয়তো সঠিকভাবে বলতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম সামথিং। যাই হোক, সরি, তোমার নামটা তুমি একটু কমেন্টে আমাদেরকে জানাবা। তোমার নাম কি? যাই হোক, 7 তুমি সি বলেছো। তো ৮ নম্বর প্রশ্নের উত্তর আসছে। তোমরা ৮ নম্বর প্রশ্নের উত্তর দিতে থাকো সবাই। দেখো ৮ নম্বর প্রশ্নটাতে যে প্রশ্নটা আসছে, দেখো উপসর্গযুক্ত শব্দ কোনটি? এই প্রশ্নটা নিয়ে তুমি ছেলেমেয়েদের সংক্ষেপে যদি কিছু বলতে চাও, বলতে থাকো। দেখো, আমি একটু পরে। উপসর্গযুক্ত শব্দ আমি বলছিলাম যে দুইটা শব্দ থাকবে, উপসর্গযুক্ত শব্দ বের করতে হলে ভাগ করে দেবা। পঙ্কজকে ভাগ করলে কি হবে? পঙ্কে জন্মায় যা, সমাজসাধিত শব্দ আগে বা। জ্বালাতন শব্দটাকে তুমি ভাঙলে দেখো তো মাঝখানে জয়কার যা টাইপের কিছু উপসর্গ হবে না, বিবাদ। সি নাম্বার অপশনে কদ বেল, ভাগ করলে কদ এবং বেল। কদকে উপসর্গের মধ্যে পাই না আমরা, কদ কোনি মনে আছে খাঁটি বাংলাতে পেয়েছিলাম। তার মানে সি নাম্বারটা অপশনে অ্যান্সার কারেক্ট হবে। আর মাচানের মা এটা আসলে উপসর্গ না, উপসর্গ যেহেতু আগে বসে প্রথম শব্দটা চেক করবা, এটা দেখলে বোঝা যাবে। আমার মনে হয় সবাই সি অ্যান্সার দিচ্ছে, একটা দুই কমেন্ট একজন দেখতে ডি অ্যান্সার করতে দিচ্ছে, ওরা কেন ডি অ্যান্সার করছে। মহসিন, মহসিন, তোমার কাছ থেকে এই মিস্টেকটা আমি আশা করিনি, কারণ আমি তোমাকে পার্সোনালি চিনি। তুমি খুব জঘন্য একটি উত্তর দিয়েছো, আমি তোমাকে বলতে চাই। বিশেষ করে তোমার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। জয়তি উত্তর দিয়েছো সি, নীলিমা উত্তর দিয়েছে সি, মরিয়ম উত্তর দিয়েছে সি, ম্যাক্সিমাম সি উত্তর দিয়েছে গাদ্দাফি। আরেকজনরা লিখে দিছে কদকু নিপাতি বিবর রাম, কদকে সে এখানে মেনশন করে দিছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই গাদ্দাফি। পরের প্রশ্নে আসলে আমরা এখানে পেলাম হচ্ছে নিচের কোনটি তৎসম উপসর্গ নয়। এইটা একটু ভাই দেখি। ওটার কারেক্ট অ্যান্সার দেওয়া হয়েছিল আগের স্লাইডে। হ্যাঁ, এটা কদ বেল, ওরা দেখেছি সবাই। এটার সঠিক উত্তরটা ও ছিল আচ্ছা কদ আচ্ছা, বেল। sorry। আরেকটা তো, আমার নেটওয়ার্কের কারণে শো করে না। আচ্ছা আচ্ছা, ৯ নাম্বারটা যেটা নিচের কোনটি তৎসম উপসর্গ নয়, দেখি তো এবার তুমি তোমার মেধাটা কাজে লাগাতে পারো কিনা। শুরুতে কিন্তু আমরা বলছিলাম যে আমরা যেকোনো একটা উপসর্গ মুখস্থ করব। ধরো তুমি বাংলা উপসর্গ মুখস্থ করছো, কিন্তু পরীক্ষাতে এবার আসছে তৎসম উপসর্গ। তাহলে তুমি কাউন্টার অ্যাটাক করো। কাউন্টার অ্যাটাক বলতে তুমি বাংলাগুলো পড়ো। দেখো, যে যে বাংলা সে সে কাটা। অ, অগা, অজ, অজ পাইছি, বি কাটা। বি একজন উত্তর দিছো অলরেডি, তুমি আর উত্তর ঘুরেও না, বির মধ্যে থাকো। না, অ, ব্যাপারটা হচ্ছে সাউন্ড ভাই, আমি একটু বলি যে যেহেতু তৎসম উপসর্গ নয় বলছে, তুমি হচ্ছে যে একটু খেয়াল করবা যে এখানে নয় শব্দটা কিন্তু গুরুত্ব আছে ভাই। হ্যাঁ, তো তোমরা যখনই খাঁটি বাংলাটা পড়েছো এবং তৎসম উপসর্গগুলো খেয়াল করেছো, যেটাই আসুক এই দুইটা থেকে, ভাইয়া তো বললোই যে কোনো একটা পার্ট মুখস্থ করলে দুইটা থেকে কিন্তু ইজিলি সলভ করা যায়। তাহলে তৎসম উপসর্গ নয় কোনটি, নয়টাকে যদি মাথায় রাখো তাহলে তুমি ইজিলি মিলাইতে পারবা। তাহলে যেগুলো তুমি তৎসম উপসর্গ পাবা সেগুলোকে দেখে তুমি আস্তে আস্তে কি করো, মাইনাস করে দাও, তাহলে ইজি হবে। হ্যাঁ ভাইয়া, ব্যাখ্যাটা আরেকবার ও বলো। আচ্ছা, আমি আমি এখানে একটু সরি বলতে চাচ্ছি ছেলেমেয়েদের, কারণ আমি প্রশ্নটা ভুল করছিলাম। আমি মূলত তৎসমকে ফাইন্ড আউট করতে যাচ্ছিলাম। যাই হোক, এই উত্তরটা তাহলে অজয়ী হওয়ার কথা। হ্যাঁ, আব্দুল্লাহ হোসেন আবারও ভুল উত্তর দিচ্ছ তুমি। যাই হোক, তোমাকে মাইট দেবো আমি নেক্সট ক্লাসে। অজ সঠিক উত্তর। যাই হোক, সর্বশেষ প্রশ্ন চলে গেছি আমরা। তবে সর্বশেষ প্রশ্নটা এমন একটি প্রশ্ন রাখার চেষ্টা করছি যাতে তুমি সব না পারলেও এই প্রশ্নটা পারো। কেননা এই প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে কিছুদিন আগেও আমরা কথা বলেছিলাম। কারণ মাত্র লাস্ট ইয়ারে, সম্প্রতি বছরে প্রশ্নটা পরীক্ষা এসেছিল যে ব্যাগতিক শব্দের বে কোন ধরনের উপসর্গ। ব্যাগতিক শব্দের বে কোন ধরনের উপসর্গ? সবাই উত্তর দিতে থাকো। এই প্রশ্ন উত্তর দিতে দিতে আমি কিছু বিষয়ে অ্যানাউন্স করে দিই তোমাদের সাথে। আমরা আগামী শুক্রবারে আমাদের সাথে ইংলিশের নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা হাজির হবেন। তোমরা সেখানে যুক্ত থাকবা। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আমরা নতুন ব্যাচ শুরু করেছি। নতুন ব্যাচের জুম ক্লাসে আমরা অলরেডি কয়েকটা ক্লাস হয়েছে। এখনো যদি তোমাদের কোনো বন্ধুরা কেউ যদি লুমিনাস সম্পর্কে জানতে চায়, একটা দুটি ফ্রি ক্লাস করে দেখতে চায়, আমরা আবারও ফ্রি ক্লাসের আয়োজন করবো। তোমরা সবাইকে সেটা জানাবা এবং আমরা তোমাদেরকে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর মধ্যে জানাবো। আমাদের আগের সকল ক্লাসগুলো যদি তুমি একসাথে দেখতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমরা এখন কমেন্টে দেখতে পারবা। সেখানে তোমরা ইউটিউবের যে তোমরা দেখতে পাবো সবগুলো বিষয় একসাথে আমার প্লে লিস্ট করা আছে, একসাথে সর্ট আউট করা আছে বিষয়গুলো। তোমরা খুব সহজে সবগুলো পাবা। দেখো, একটা লেকচার তুমি কোথাও মিস করে থাকতে পারো, বাট সেটা যদি এখান থেকে একটু এখন পড়াশোনা করে নাও, তোমার জন্য কঠিন হবে না। আমরা যেহেতু এখন থেকে কন্টেন্ট নিয়ে হাজির হব প্রতিটা লাইভে, সুতরাং কন্টেন্ট গুলো কিন্তু তোমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখো, উপসর্গ সম্পর্কে তুমি আগে কি জানো না জানো, আজকে একটা শব্দ হলেও বেশি জানছো। দেখো, তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, খুব ভালো বিষয়।
সোশ্যাল মিডিয়াটা যদি তোমার জন্য এই মুহূর্তে একটু প্রোডাক্টিভ হয়, সেটা তোমার জন্য কিন্তু আরো ভালো বিষয়। তো যারা যারা স্লাইড শেয়ার করেছো তাদেরকে অবশ্যই স্লাইডটি পৌঁছে দেওয়া হবে আগামী 72 আওয়ার্স এর মধ্যে, আই মিন 24 আওয়ার্স এর মধ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করি। যদি কোনো কারণে লেট হয়ে যায় সেটা কোনো ক্রমে 72 আওয়ার্স এর বেশি যাবে না। তো এই ছিল মোটামুটি অ্যানাউন্সমেন্ট। আগামী ক্লাসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি সবার শেষের যে প্রশ্নটা সেটার উত্তর হচ্ছে ফরাসি। তো ফরাসি উত্তর ছিল। আজকের ক্লাসটা আমরা এখানে ইতি টানতে চাচ্ছি। গাদ্দাফিকে অসংখ্য ধন্যবাদ, সে তার তাহসিন সিফাতের যে তথ্য অনুযায়ী গডফাদার গিরি রেখেও তোমাদের সাথে এসে সময় দিয়েছে। তো আর হচ্ছে বিষয়টা স্লাইড সবাই পেয়ে যাবো। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। গাদ্দাফি, শেষ মুহূর্তে যদি তুমি কিছু ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাও। না, এখন তো যেহেতু আমরা হচ্ছে যে সরাসরি ক্লাস শুরু করে দিয়েছি টপিক দিয়ে এসে, তো আমি যেটা বলবো যে আগে আমরা প্রশ্ন বিশ্লেষণ করেছি, এখন সরাসরি ক্লাস হচ্ছে। তোমরা লুমিনাসকে জাজ করার বা কাছে থেকে দেখার আরো সুযোগ পেয়ে যাচ্ছ যে আমরা কি আসলে প্রশ্ন বিশ্লেষণ করি নাকি পড়াই, সেটাও তোমরা হচ্ছে যে দেখে কিনে। আজকে বাংলাটা গেল, তারপরে হচ্ছে যে ইংলিশটা আসতেছে, এইভাবে ক্রমান্বয়ে অ্যাকাউন্টিংটা হয়ে গেল, ম্যানেজমেন্টের উপর ক্লাস যাবে ইনশাল্লাহ। সো তোমরা হচ্ছে যে আমাদের সাথে থাকবা, জিকে ক্লাসগুলো হচ্ছে বি ইউনিটের স্টুডেন্টরা যারা আছে একটু তারাও ছোট্ট দেখতেছো ইনশাল্লাহ একটু আমরা ভালো ইন্টারাপ্ট করি করতেছি। গাদ্দাফি, অনেকে হ্যাঁ ভাই। বের হয়ে যাবে, তো একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিই। তোমরা স্লাইডের শেষের দিকে দেখো, উপসর্গের বাকি অংশ আগামী ক্লাসে আলোচনা হবে। হ্যাঁ, যারা যারা এখনো আছো দেখে নাও। বাকি অংশ আই মিন উপসর্গ কিন্তু দীর্ঘ আলোচনা, আমরা জাস্ট আজকে প্রকারভেদ পর্যন্ত আলোচনা আনছি, বাকিগুলো নেক্সট ক্লাসে আলোচনা হবে। সরি ফর ইন্টারাপশন, এটা একটু হ্যাঁ, না না অ্যানাউন্সমেন্টে না, জানতে। হ্যাঁ, ওকে, গো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো যেটা ভাইয়া বলতেছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। উপসর্গের অর্থবাচকতা নিয়ে অর্থদ্রুতকতা আছে। একটা কোশ্চেনের উপর বেস করলে তুমি ভাই ঢাবিতে চান্স পাবো না বা ঢাবিতে বাংলাতে ভালো করতে পারবো না। তোমার উপসর্গ থেকে কোশ্চেন পারতে হলে আরো অন্যান্য টপিক গুলো আছে। যেমন নেক্সট ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো যে একটা শব্দে কয়টা উপসর্গ থাকে অথবা একটা বাক্যে কয়টা উপসর্গ থাকে, কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো, এবং কোনটা কোন উপসর্গ কি অর্থ দিচ্ছে সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ইউটিউবে যে লিংক আছে, আমাদের যে ভিডিও গুলো দেওয়া আছে, তোমরা ইউটিউব থেকে দেখে নিবা, লুমিনাস এডুকেশন নিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে যে গ্রুপ আছে যে লুমিনাস এডুকেশন, এই গ্রুপে তোমরা হচ্ছে যে আমাদের কুইজ দেওয়া হয় প্রতিদিন, সেই কুইজ গুলো তোমরা একটু দেখবা। এবং আমাদের যে লাইভ গুলো আছে, লাইভ গুলোর সাথে জয়েন হবা, তোমরা তোমাদের ফ্রেন্ড গুলোর সাথে শেয়ার করো ইনশাল্লাহ লুমিনাসের ব্যাপারগুলো। আর যদি তোমাদের নিতান্তই ভালো লাগে এবং এপ্রিশিয়েট করো, তাহলে অবশ্যই এগুলো কমেন্টে বা আমাদেরকে জানাবা ইনশাল্লাহ, আমরাও ইন্সপায়ার হই। দিন শেষে আসলে এই যে পরিশ্রম গুলা করতেছে লুমিনাসের প্রত্যেকটা ডিরেক্টর স্লাইড বানানো এবং ক্লাস নেওয়ার ক্ষেত্রে, আসলে এগুলো বলে শেষ করা যাবে না, কথায় আসলে এগুলো প্রকাশ করা সম্ভব না। যাক, তোমাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রেখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, যাই হোক। তাহলে আমরা প্রায় শেষ করে দিচ্ছি। গাদ্দাফি যেটা বলতেছিল আমাদের ফেসবুক গ্রুপের কথা, আমাদের গ্রুপে কত অ্যানালিস্ট কার্যক্রম ঘটে তোমরা আমাদের গ্রুপে জয়েন হলেই কেবল দেখতে পারবে। তো আমরা গ্রুপে যেমন প্রতিদিন সকাল 10টায় এবং রাত 10টায় 10টি করে এমসিকিউ, 5টি করে ভোকাবুলারি আপলোড করা হয় সেখানে। তারপর হচ্ছে প্রতিদিন বিভিন্ন সাবজেক্টের কুইজ আপলোড করা হয়। তো গ্রুপে তোমরা যুক্ত হবে। আজকে আমরা আর বেশি সময় নিচ্ছি না, পড়াশোনা শেষ। আবার দেখা হবে আগামী ক্লাসে উপসর্গ পরবর্তী আলোচনা নিয়ে। শুক্রবার আসছি তোমাদের সাথে ইংলিশ ক্লাস নিয়ে। আশা করি সেখানে সবাই উপস্থিত থাকবা। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। লুমিনাস সবসময় তোমাদের সেরাটা চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ। গাদ্দাফি, শেষ করে আল্লাহ দিলাম। হ্যাঁ। হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।